এই ২ ঘন্টায় আপনাদেরকে আমরা এমন এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছি, যেগুলো হয়তোবা কখনোই আপনাদের সে অভিজ্ঞতাগুলো হয়নি বা অনেকের হয়েছে, যারা সেই কথাগুলো কারো সামনে বলে উঠতে পারেননি। সেই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এমন একটি জগতের গল্প, এমন একটি অন্যরকম ভিন্ন বাস্তবতার ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে তাবিজ। যারা আমাদেরকে কান পেতে শুনছেন, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তারা নানাভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং অনেকভাবেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা প্রথমবারের মতো আজকে ক্যাপিটাল FM 94.8 টিউন করেছেন, যারা কৃষ্ণ বালককে শুনছেন প্রথমবারের মতো, তাদের জন্য বলে রাখি, আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছানোর জন্য আমরা আপনাদের সঙ্গে ইথারের তরঙ্গে আছি। আপনারা চাইলে আপনাদের FM রেডিওতে 94.8 টিউন করে আমাদেরকে সরাসরি শুনতে পারবেন। যারা এখন এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, বিশেষ করে ফেসবুকে আছেন, তারা চাইলে ফেসবুকে যাবেন, লিখবেন ক্যাপিটাল FM 94.8 এবং সেখানে আপনারা আমাদের পেজটিতে লাইক করবেন এবং দেখবেন সেখানে একটি লাইভ হচ্ছে, অডিও লাইভ। সেই অডিও লাইভটিতে আপনারা জয়েন করে আমাদের এই পুরো আয়োজনটি কান পেতে শুনতে পারবেন, মনের চোখে দেখতেও পারবেন। আর যারা এই ঘটনা চলাকালীন সময়ে আমাদেরকে নানা রকম প্রশ্ন করতে চান, তাৎক্ষণিক অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা চাইলে CFM একটি স্পেস, আপনার নাম, আপনার টেক্সট, আপনার লোকেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে। আর আমাদের ইনবক্স আপনাদের জন্য খোলা আছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো মুহূর্তের ঘটনা বা জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সেগুলো কৃষ্ণ বালক আপনাদের হয়ে পড়ে শোনাবে এবং অনেককেই আপনাদের কথাগুলো বলবে। আরেকটি ঘোষণা দিয়ে শুরু করতে চাই। যারা অনেকেই বলেছেন যে আসলে করোনাকালের কারণে অনেক অতিথি আমাদের স্টুডিওতে একসময় আসতেন, কিন্তু আসলে এখন লকডাউনের বাস্তবতা আসতে যাচ্ছে, সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেই জায়গা থেকে আমরা আসলে কোনো অতিথিকে আমাদের স্টুডিওতে আনছি না। কিন্তু যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান, গল্প লিখে পাঠাতে চান, বা তারা প্রত্যাশা করেন যে ক্যাপিটাল FM এর স্টুডিওতে এসে তাদের কথাগুলো সবার সামনে উপস্থাপন করবেন, তাদের জন্য একটা ভিন্ন বাস্তবতা বা ভিন্ন ব্যবস্থা আমাদের করা আছে। আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো ফোনে অডিও রেকর্ড করে আমাদের ক্যাপিটাল FM এর যে ইনবক্স আছে, যে পেজটি আছে, সেই পেজে আপনারা পাঠাতে পারেন এবং সেগুলো শুনে সেখান থেকে বাছাই করে আপনাদের পাঠানো ঘটনাগুলো আমরা উপস্থাপন করব সবার সামনে, সবার কাছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অনেকে অপেক্ষা করছেন যে আসলে আজকে কি শুনবেন, কোন জগতের মাঝখানে হারিয়ে যাবেন। ঠিক যে পদ্ধতির কথা বললাম, এই পদ্ধতি অবলম্বন করে কয়েকজন অতিথি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছিলেন গত 1 সপ্তাহ ধরে। তাদের মধ্য থেকে বাছাই করে আমরা 2টি ঘটনা রেখেছি, সেটি আপনাদেরকে শোনাবো আমরা। তবে তার আগে আপনারা কৃষ্ণ বালকের কাছ থেকে অনেক কিছু শুনতে চান। এই ধরনের ঘটনা, এই ধরনের অভিজ্ঞতা, এই ধরনের বাস্তবতা। প্রথমে যে ঘটনাটি আপনাদের কাছে বলবো, সেটিও আসলে আপনাদেরই পাঠানো আমাদের কাছে। আগে বলেছি, আসলে শুধু কান দিয়ে শুনলে হবে না, মনের চোখে দেখতে হবে, না হলে এই ঘটনাগুলো বা এই জগতের অভিজ্ঞতার সঙ্গে নিজেকে আসলে একীভূত করা যায় না। যে ঘটনাটি আপনাদেরকে বলবো, সে ঘটনাটা আমার কাছে অনেক রহস্যময় বলে মনে হচ্ছে এবং শোনার পরে হয়তো আপনাদেরও মনে হতে পারে। ভূমিকা না বাড়াই, ভূমিকার লাগাম টেনে শুরু করতে চাই আসলে কোন ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে মনের চোখে দেখা শুরু করতে হবে। ধরে নিন যে আসলে আপনি একটা ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েটে আপনি পড়েন, আপনার বয়স 17 থেকে 18 বছর বা তার একটু বেশি। আপনি একটা কলোনিতে থাকেন, মানে কোয়ার্টারে থাকেন। আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী। আপনার সামনে পরীক্ষা। নর্মালি কি হয়, পরীক্ষার আগে আমরা রাত জেগে পড়াশোনা করি। আর এই টিনেজের বয়সের ছেলে বা মেয়েদেরকে তারা একটু প্রাইভেসি পছন্দ করে, আলাদা রুমে থাকতে চায়। আর পড়াশোনার সুবিধার্থে তাদেরকে আসলে আলাদা রুমও দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এরকমই একটা মেয়ের নাম হচ্ছে মিম। তার কয়েকদিন পরে পরীক্ষা, সে খুব মনোযোগ সহকারে পড়ছে। তার পড়ার 2টি প্যাটার্ন আছে। একটা হচ্ছে সে সন্ধ্যাবেলা পড়তে পড়তে 8টা-9টা পর্যন্ত পড়ে, তারপরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নেয় 2 ঘন্টা, পাওয়ার ন্যাপ যেটাকে বলি আমরা। তারপরে আবার 12টা বা 12:30টার দিকে ঘুম থেকে ওঠে, একটানা ফজরের আজান পর্যন্ত পড়ে। তারপরে ফজরের নামাজ পড়ে সে কিছুক্ষণ বিশ্রাম নেয়,
নিয়ে তারপরে সকালবেলা সে আবারও পড়তে বসে। এটা তার প্রতিদিনের রুটিন, এবং সেই রুটিনের মধ্যেই আসলে সেদিনটিও পড়েছিল। সন্ধ্যাবেলা পড়েছে, রাতের খাবার খেয়েছে, একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে 12:30টার মতো বাজে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে। পড়তে পড়তে 1:30 বা 1:45টার দিকে তার একটু মনে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি, বা তার একটা অভ্যাস ছিল যে আসলে তিনি যা পড়তেন একটু উঠে হাঁটাহাঁটি করতে করতে সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করতেন, নিজের সঙ্গে নিজে প্রশ্ন উত্তর করতেন, এরকম করতেন। এবং তার রুমটার বর্ণনা দিয়ে আসলে ছোট্ট একটা রুম, একটা স্টাডি টেবিল, একটা টেবিল, তার সঙ্গে একটা চেয়ার, বিছানা, বুকশেলফ, আর সঙ্গে লাগানো ছোট্ট একটা বারান্দা। সে বারান্দায় তার আরামের জন্য তার পরিবারের পক্ষ থেকে একটা ইজি চেয়ার দেওয়া হয়েছিল। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে গেলে সে ওখানে ইজি চেয়ারের মধ্যে শুয়ে একটু দোল খায়, চোখ বন্ধ করে কখনো গান শোনে, আবার কখনো তার পড়াগুলো সে আওড়ানোর চেষ্টা করে। এতক্ষণ পর্যন্ত আসলে সব কিছুই খুব স্বাভাবিক এবং প্রতিদিনের মতো। তো 1:45টার দিকে যখন তার পড়া একটু শেষ করার পর সে বারান্দায় গেছে, একটু বাতাসও খাবে, ইজি চেয়ারে বসে একটু অন্যমনস্ক হবে, অথবা তার পড়াগুলো সে মেমোরাইজ করার চেষ্টা করবে। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে সে তার যে পড়াটি পড়ে এসেছে সেটি আসলে সে মনে মনে আড়ানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হচ্ছিল যে তার নাম ধরে কেউ তাকে ডাকছে, খুব মিষ্টি একটা গলায়, মানে মিম মিম এরকম করে। সে হঠাৎ করে চোখ খোলার পর একটু চমকে যায় যে আসলে আশেপাশে কিছুই নাই, আর এত রাতে তাকে তো আসলে কারো ডাকার কথা নয়। তারপরেও সে কৌতূহলবশত এদিক ওদিক থাকাচ্ছে, রুমের মধ্যে একটু আসলো, যে অনেক সময় মা অনেক রাতে তাকে ডাকে, সে জেগে আছে নাকি, ঘুমিয়ে পড়ছে কিনা, কিছু লাগবে কিনা। প্রথমত ব্যাপারটাকে সে খুব স্বাভাবিকভাবে নিল, যে এরকম তো হতেই পারে, আমার হ্যালুসিনেশন হতে পারে, আমি ভুল করতে পারি। তারপরে সে আবার পড়তে বসেছে। তারপরে সে ঘন্টাখানিক ধরে পড়লো, কিন্তু তার মনে হচ্ছিল যে মানে অন্য দিন এই ঘটনাটা তার সাথে ঘটে না, বা এরকম তার ফিল হয় না। তার মনে হচ্ছিল যে তাদেরকে কেউ তাকিয়ে আছে, তাকে কেউ দেখছে, বা এই ঘরের মধ্যে সে আসলে অন্য কোনো একটি কিছুর অস্তিত্ব টের পাচ্ছিল। তার একবার মনে হচ্ছিল যে পড়াশোনা বন্ধ করে শুয়ে পড়ি, দোয়াটা পড়তে পড়তে শুয়ে পড়ি, কিন্তু মনে হচ্ছিল না, এরকম তো নাও হতে পারে। তারপরে ধরেন 3টা নাগাদ সে তার পড়া মোটামুটি স্টপ করেছে, যে আসলে আমি এখন আর পড়বো না, আমি এখন শুয়ে পড়বো, অ্যালার্ম দেবো, শুয়ে পড়বো। তার মনের মধ্যে এখন ওই খটকাটা কাজ করছে বারবারই, যে আসলে কি আমাকে ডাকলো, কেন আমাকে ডাকলো, কে হতে পারে। একটা কৌতূহল, এক ধরনের প্রশ্ন। সে আবারও বারান্দায় গেছে। বারান্দায় যাওয়ার পর তার মনে হচ্ছিল এবার ডাকটা খুব স্পষ্ট, মনে হচ্ছিল তার পাশে দাঁড়িয়ে থাকে কেউ তাকে ডাকছে, এবং একটা হালকা হাসির শব্দ, একটু নুপুরের আওয়াজ। তখন সে রীতিমতো ভীষণ ভয় পেয়েছে, সে চিৎকারও করতে পারছে না। মনে হচ্ছে কিভাবে চিৎকার করবে, মানে হঠাৎ একটা ঘটনা যখন মুখোমুখি হয় মানুষ কিন্তু আসলে মানে একেবারে হকচকিয়ে যায়। আর তার মনে হচ্ছিল তাকে কেউ আসলে চুম্বকের মতো করে টানছে, মনে হচ্ছে যে আমি এটা আবিষ্কার করি, এটা দেখি, এটা খুঁজি, কেন, কে ডাকছে আমাকে। তারপরে সে বারান্দা থেকে নিচের দিকে তাকায়, দেখে অবিকল হুবহু তার মতোই দেখতে, অর্থাৎ যে মিম বারান্দায় দাঁড়িয়ে আছে সেই মিমের মতো একটা মিম নিচতলায় গেটের সামনে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে তার নাম ধরে ডাকছে, এবং তাকে হাত বাড়াচ্ছে, আহ্বান করছে, নেমে আসো, নিচে আসো। এবং সেই মেয়েটি বলছে, আমি তার চোখের দিকে যখন তাকালাম তখন মনে হচ্ছিল যে আসলে আমি আমাকে দেখতে পাচ্ছি, এবং কোনোভাবেই তার চোখ থেকে আমি চোখ ফেরাতে পারছি না। তারপর যেটা হয়, মিম
আবিষ্কার করে নিজেকে পরের দিন সকালে সে বারান্দায় ওই গ্রিলের পাশে পড়ে আছে। তার রুমের দরজা বারবার ধাক্কাচ্ছে তার বাবা মা। সেই রুমের দরজা ধাক্কানোর পরে তার সেন্সটা ফেরার পর সে রুমের দরজা খুলে বাবা মাকে বলে কি হয়েছিল। ঘটনাটা আসলে শুরু মাত্র এখান থেকে। তারপরে যেটা হয়, মিম আর একা ঘরে থাকতে পারে না, বা তার যখন একা একা কোথাও যায় বা একা যখন থাকে, তার মনে হয় যে আসলে সেই কণ্ঠস্বরটা সে আবারও শুনছে, বারবার করে শুনছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি বলছেন যে নিজের সামনে নিজেকে দেখা আয়না ছাড়া এটা যে কি পরিমাণ ভীতিকর একটা বাস্তবতা। আমি উপরে দাঁড়িয়ে আছি, আমার মতো একটা মানুষ নিচে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে ডাকছে আমার নাম ধরে ধরে। এবং মানে সেই দিনের ঘটনা বা সেই রাতের ঘটনা সে এখনো বলতে পারেনি। তিনি বলছেন যে আসলে এইরকম ঘটনা যার সাথে ঘটে, শুধু তার পক্ষেই অনুভব করা সম্ভব যে আসলে ভয় কি জিনিস, একাকিত্বের শূন্যতা কি জিনিস, আর যুক্তির বাইরে অন্য জগৎ আছে কিনা তার আসলে কতটুকু প্রমাণ সামনে পাওয়া যায়। যারা আমাকে বা আমাদেরকে কান পেতে শুনছেন, মনের চোখে আমাদেরকে দেখার চেষ্টা করছেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আসলে এই ঘটনাটি কি আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, বা এরকম কোনো ঘটনাটা বা এরকম কোনো ঘটনা কি আসলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান কিনা, এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার জীবনে আছে কিনা, বা এই ঘটনার মধ্যে আসলে কোন যুক্তি কাজ করতে পারে, কি হতে পারে, বা কেন সেই ঘটনাগুলোর মুখোমুখি হয়, কেন তার এখনো ভয় পায়, বা কেন সেখান থেকে সে বেরোতে পারে না। সে যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করে যে হয়তো বা রাত জেগেছিলাম, আমার একটা হ্যালুসিনেশন হয়েছে, বা আমি আসলে মেন্টালি ডিসঅর্ডারের মতো ছিলাম, আমি দেখেছি হুট করে। কিন্তু এত যুক্তি তাকে আসলে সেখান থেকে মুক্ত করতে পারে না। কেন পারে না? কেন সেই জায়গা থেকে আসলে সে বেরোয় আসতে পারে না? আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো উত্তর থাকে আপনাদের কাছে, আপনারা পাঠাতে পারেন। আপনারা লিখতে পারেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট, আপনার লোকেশন পাঠাবেন 26969 এই নাম্বারে। আর ইতিমধ্যেই ফেসবুকের অডিও লাইভে আমরা আছি। অনেক বন্ধু আমাদেরকে লিখেছেন, অনেকেই আমাদের পোস্ট শেয়ার করেছেন, এবং কারা কারা আমাদেরকে কি লিখছেন সেটি আসলে পড়ে শোনাবো। সেই পড়ে শোনানোর সময়টা আসছে। আর আমাদের কাছে এরকম আরও অনেকগুলো ঘটনা আছে, এবং তার পাশাপাশি একজন বন্ধুর আমাদের কাছে পাঠানো তার ঘটনাগুলোর অডিও বার্তা আছে, এবং সেটিকে পরবর্তীকালে আমরা ফাইন টিউন করে আপনাদের জন্য উপস্থাপন করার জন্য তৈরি করেছি, এবং সেটিও আপনাদেরকে আমরা শোনাবো। তার আগে একটু ফেসবুকের দিকে চোখ রাখতে চাই। যারা আমাদের নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা আমাদেরকে এই পোস্ট নানাজনের কাছে ছড়িয়ে দিয়ে আমাদেরকে অনেকের কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছানোর সুযোগ তৈরি করে দেন, তাদের কথাগুলো প্রথমে একটু বলি। তানিয়া সুলতানা বনি, তিনি আমাদের পেজটি শেয়ার করেছেন, পোস্ট শেয়ার করেছেন। হামিম রাজ, তিনি শেয়ার করেছেন। SA মুকিত, তিনি শেয়ার করেছেন। আরাফ রাফসান, তিনি শেয়ার করেছেন। মনিউল ইসলাম, MD আশরাফুল ইসলাম মণ্ডল, শিকদার মাহমুদ আলামিন, শাহলম SK, তিনি শেয়ার করেছেন। এরকম আরও অনেক বন্ধুর নাম আমরা দেখতে পাচ্ছি, এবং যখন এই কথাগুলো বলছি তখন এরই মধ্যে আরও অনেক মানুষ আমাদের এই পোস্ট নানাজনের কাছে শেয়ার করে অনেক মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। MD নাইমুল, তিনি শেয়ার করেছেন। সিয়াম হোসাইন, তিনি আছেন আমাদের সঙ্গে। MD নাইমুল আরও অনেকবার পোস্ট শেয়ার করেছেন। রাকিব শিকদার, তিনিও শেয়ার করেছেন। যারা এই কথাগুলো বলতে বলতে আমাদের এই পোস্ট শেয়ার করছেন এবং অনেকগুলো পেজে, অনেকগুলো গ্রুপে অনেকের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের কাছে কৃতজ্ঞতা, এবং তাদের কথাগুলো আমরা বলবো। ইতিমধ্যে অনেক অনেক কমেন্টস আমাদের কাছে এসে পৌঁছেছে, সে কমেন্টসগুলো আমরা পড়বো। তবে একটু যাই আমাদের ক্যাপিটাল FM-এর যে SMS প্যানেলটি আছে, যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, এবং যারা যুক্তিতর্কের বাইরে গিয়ে এই 2 ঘন্টা আসলে অন্যরকমভাবে উপভোগ করতে চান, তাদের কথাগুলো বলি। সামাদ মারজান আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে শুনছেন ফরিদপুর থেকে। ফারহান উত্তরা থেকে আমাদেরকে শুনছেন যে ভাই আমার খুব খুব ভয় লাগছে, বেশি ভয় পেলে ঘুমাতে পারবো না। আমরা চাই যে আসলে ভয়ও পাবেন, কিন্তু ভয়কে একটু জয়ও করা শিখতে হবে। সে জায়গাটি আপনাদের সঙ্গে আমাদের আলোচনার বিষয় আছে। শাপলা ঢাকা থেকে আমাদেরকে শুনছেন। একজন বন্ধু আমাদেরকে লিখেছেন, তার নামটি আমরা এখনও পাইনি, তার SMS-টি আমরা পেয়েছি। জায়েদ আহমেদ, তিনি লিখেছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন এয়ারপোর্ট থেকে, আমাদের সঙ্গে মাসুমও আছেন এয়ারপোর্ট থেকে। আমাদের সঙ্গে আবু ইউসুফ কেরানীগঞ্জ থেকে আছেন। আমাদের সঙ্গে আছেন পারভেজ ইসলাম, লোকেশন বাড্ডা থেকে, তিনি আমাদের সঙ্গে আসছেন, শুনছেন আমাদেরকে।
এরকম আরও অনেক বন্ধু আছে। আমরা একটু আমাদের ফেসবুকের দিকে যাব, কারণ এখন আমরা আসলে অন্য ঘটনার মধ্যে ঢুকবো না। প্রথমত আসলে আপনাদের কথাগুলো বলবো এবং তারপরে আপনাদেরকে আরও অনেক রকম রহস্যের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। দেখি কে কে আমাদেরকে কী লিখছেন। আমাদের সঙ্গে আছেন, যখন তাদের কথাগুলো বলছি তারা অনেকেই আমাদেরকে কমেন্টস করছেন। শামীম আল মামুন খান আমাদের সঙ্গে আছেন, একা একা তিনি শুনছেন। এমনি রিপন তিনি শুনছেন আমাদেরকে। সিয়াম হোসাইন তিনি বাড্ডা থেকে আমাদেরকে শুনছেন। রাহাত আহমেদ তানজিল তিনি আমাদের শুনছেন। সুলতান আমাদেরকে শুনছেন। রনিও শুনছেন আমাদেরকে। মায়াবী তিনি আমাদেরকে শুনছেন। আরও অনেক বন্ধু আমাদেরকে শুনছেন। আসলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বা জানতেও চাই, কে কোন অবস্থায়, কোন জায়গা থেকে, কোন সিচুয়েশনে আমাদেরকে শুনছেন। কেউ বন্ধুদের সাথে, কেউ একা একা, আবার কেউ এইরকম ঘটনাগুলো শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়ার জন্য আগে থেকে প্রিপারেশান নিয়েছেন, তারাও আমাদেরকে শুনছেন। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা আসলে কী ধরনের ঘটনা আমাদের কাছে শুনতে চান, কী ধরনের বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান, সেগুলো আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। আর এই কথাগুলো যখন বলছি তখন আসলে আরও অনেক বন্ধু আমাদেরকে লিখছেন। অনেকগুলো টেক্সট আমরা পেয়েছি এবং সেই টেক্সটগুলো আমরা এখন আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। জান্নাতুল ফেরদৌস আমাদের সঙ্গে আছেন শামীম রেজা, আমাদের সঙ্গে আছেন অপূর্ব হালদার, তিনি সাভার থেকে আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু আছেন। দেখি এমডি সানি তিনি আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে শুনছেন ডিজে শুভ। সিয়াম হুসাইনের কথা বলেছি আমরা। যদি আসলে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এমন কোনো ঘটনা থাকে যে ঘটনাগুলো আপনারা আমাদের কাছে পাঠাতে চান, তাহলে আমাদের এই কমেন্টসেও আপনারা লিখতে পারেন আমাদের ইনবক্সে। আপনাদের ঘটনা আপনাদের হয়ে আমি আপনাদের বন্ধু আশিকুর শ্রাবণ কৃষ্ণ বালক আপনাদেরকে শোনাবো। আমরা কি পরের ঘটনায় চলে যাব নাকি আরও কিছু কমেন্টস পড়বো? যারা এখন আমাদেরকে শুনছেন তারা যদি সেই মন্তব্যটি আমাদের কাছে করেন, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে। কারণ আমরা চাই যে অনেক ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, তার পাশাপাশি আসলে আপনাদের কথাগুলো আমরা সবার সামনে আনতে চাই। এমডি মুন্না আছেন, তিনি বরিশাল থেকে আমাদেরকে শুনছেন। তানিয়ার সুলতান রনি তিনি শুনছেন, তিনি মিরপুর ঢাকা থেকে আমাদেরকে শুনছেন। মাসুম খান গাজীপুর থেকে শুনছেন আমাদেরকে। জান্নাতুল ফেরদৌস বলেছেন কেমন আছি, আমি ভালো আছি। এবং তার পাশাপাশি আরও অনেক বন্ধু, আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। তানজিল তিনি আছেন আমাদের সাথে। খিলক্ষেত থেকে আছেন সাদাত খান। বিকাশ বাড়ুই তিনি আমাদের সঙ্গে আছেন। আরও অনেক বন্ধু আছেন। আপনারা আসলে কি শুনতে চান, কী ধরনের ঘটনা আমাদের সঙ্গে শুনতে চান, সেগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করব আমরা। তবে একটা প্রথমবারের মতো বিরতি নেব আপনাদের কাছ থেকে। এখন বিরতি নেওয়ার পরে আপনাদের পাঠানো ঘটনা শোনাবো। আর তার পাশাপাশি কৃষ্ণ বালকের কাছে তো আসলে অনেক রহস্যের গল্প আছেই। এটা বিরতি নিয়ে ফিরে আসছি আমরা। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। ক্যাপিটাল এফএম। দ্য বিচ। বিরতির বিরহ খুব বেশি লম্বা হয়নি আপনাদের সাথে আমাদের। আমরা ফিরে এসেছি আবারও, কারণ ফিরে এসেছি এই কারণেই যে আমরা আপনাদের কিছু কমেন্টসও পড়ব এবং তারপরে আমাদের একজন বন্ধু আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন, যে ঘটনাটি আসলে আপনাদের জন্য আমরা তৈরি করে রেখেছি। সেই ঘটনাটি আসলে আপনাদেরকে আমরা শোনাবো। আমরা একটু কমেন্টসগুলো পড়ে নিতে চাই। আমাদের সঙ্গে শিকদার মাহমুদ আল আমিন তিনি বলেছেন যে ভাই এফএম শুনতে সমস্যা হচ্ছে। আসলে আপনাকে বলতে চাই যে যদি আপনার এফএমে শুনতে সমস্যা হয় তাহলে আপনি ফেসবুকে চলে আসবেন
এবং এই পোস্ট থেকে আপনারা শুনবেন। আমার ধারণা সেখান থেকে আপনারা খুব স্পষ্টভাবেই আমাদেরকে শুনতে পারবেন। আমাদের সঙ্গে শরীফুল ইসলাম সাটুরিয়া থেকে তিনি আমাদেরকে শুনছেন, ইয়াসির আরাফাত গাজীপুর থেকে শুনছেন, মোহাম্মদ সজীব সর্দার তিনিও আমাদেরকে শুনছেন। আর বলেছিলাম যে আসলে কে কোন জায়গা থেকে কোন বাস্তবতায় আমাদেরকে শুনছেন সেটি আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। সেটি অনেকে বলেছেন যে কেউ আসলে কাঁথার নিচে লুকিয়ে শুনছেন, কেউ আসলে একা একা শুনছেন, কেউ বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনছেন, কেউ আসলে অনেক অনেক জায়গা থেকে শুনছেন। যারা শুনছিলেন তারা এখনও কান পেতে শুনবেন, মনের চোখে দেখবেন আমাদেরকে। আমাদের এক বন্ধু রাহুল, যিনি তার ঘটনাটি আমাদের কাছে অডিও মেসেজের মাধ্যমে পাঠিয়েছিলেন, তার ঘটনাটি আমরা এখন শুনবো। একটু লম্বা ঘটনা, সেটি শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হলে আপনারা লিখতে পারবেন। তারপরে আবারও ফিরে আসছি আমি। আমি রাহুল। আমি দীর্ঘদিন যাবৎ তাবিজ শোটা শুনে থাকি। আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার কিছু গল্প আছে যেগুলো সবার সাথে শেয়ার করতে পারবো, তার কারণে নিজের কাছে খুবই ভালো লাগছে। তো আমি আমার গল্পে চলে যাচ্ছি। প্রথম এক্সপিরিয়েন্সটা আমার 2011 থেকে 12-র মাঝামাঝি। আমি তখন কলেজে পড়ি। তো ওই সময় আমার খুব ভূতের গল্প, ভূতের মুভি এগুলো দেখার খুব নেশা ছিল। প্রচুর পরিমাণে দেখতাম আর কি, দেখা হতো। তো প্রথম দিকে খুব একটা বিশ্বাস করতাম না যে এরকম কিছু আছে। যাই হোক, হঠাৎ একদিন আমার সাথেই এরকম কিছু ঘটে গেল। তো তারপর থেকে আর কি আমি বিশ্বাস করা শুরু করি হয়তো বা কোনো কিছু এক্সিস্ট করে আমাদের এই প্ল্যানেটে। হতে পারে বা নাও হতে পারে, যার সাথে ঘটবে সে বুঝবে, এরকম কিছুই। তো ঘটনাটা এমন, একদিন মানে প্রতিদিন যেরকম আমি রাতে ভূতের, ওই সময়টার কথা বলছি আর কি, ভূতের মুভি টুভি দেখে ঘুমাইতাম। তো সেরকমই একদিন রাত 11:30 12টা নাগাদ আমি একটা মুভি শেষ করে আমি ঘুমিয়ে পড়ছি। তো ঘুমানোর পরে আমার রুমে ডিম লাইট জ্বালানো থাকে, ডিম লাইট ছাড়া আমি ঘুমাইতে পারি না। তো ঠিক রাত 3টা 3:30 এরকম সময়, ওই দিন আবার জ্যোৎস্না রাত ছিল। তো 3টা 3:30টার সময় আমার ঘুমটা হুট করে ভেঙে যায়। তো ঘুম ভাঙার সাথে সাথে আমি চোখ খুলি, চোখ খুলে দেখি কি যে রুমের মধ্যে অন্ধকার, জাস্ট শুধু জানলা খোলা ছিল যেই দুটো, সেই দুটো থেকেই জ্যোৎস্নার আলোটা, মৃদু আলো ঘরের মধ্যে আসছে। ঠিক এমন সময় আমি আমার ফোনটা খুঁজে বের করি বিছানার মধ্যে। ফোন খুঁজে বের করে, সময়টা দেখিনি যদিও, ফোনের আলোটা জ্বালিয়ে আমি লাইটের কাছে যাই এবং ডিম লাইটটা জ্বালানোর চেষ্টা করি। তো অনেক চেষ্টা করার পরেও ডিম লাইটটা জ্বলেনি। তো তখন বুঝলাম মেবি ফিউজ হয়ে যেতে পারে। যাই হোক, তো তখনও আমার মনের মধ্যে এরকম কিছু আসেনি যে হয়তো বা আমার সাথে কিছু হতে পারে বা কি, আর কিছুক্ষণের মধ্যে কিছু একটা হচ্ছে বা হতে চলেছে এরকম কিছু। তো আমি যেহেতু ঘেমে গেছি, আমার খুবই পানির পিপাসা পেয়েছে, তো আমি আমার রুমের দরজা খুলি। দরজা খোলার পরে বাইরে বের হই। তো আগে থেকে বলে রাখা ভালো যে আমাদের বাড়িটা খুবই পুরনো বাড়ি। তো বাড়িটা দোতলা বাড়ি, যদিও স্ট্রাকচারটা হচ্ছে এমন, মাঝখানে একটা সুন্দর ছাদ আছে, দুই পাশে রুম। মাঝখানে একটা সুন্দর ছাদ আছে, দুই পাশে রুম। তো আমার রুম এক সাইডে, আমার দাদার রুম আরেক সাইডে, মাঝখানে ছাদ। তো ছাদের একটা কোনায় আর কি আমাদের খাবার টেবিল, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো ছাদের মাঝখানে জ্যোৎস্নার আলো পড়েছে, খুব সুন্দর। আমি বাইরে বের হয়েছি, তার সাথে সাথে বাইরে খুব মৃদু বাতাস, যেটা ভালো লাগছিল আর কি। তো তখনও বুঝি নাই। তা আমি আমার মতো ছাদটা পার হয়ে হেঁটে গিয়ে খাবার টেবিল থেকে এক গ্লাস পানি নিই, পানি নেওয়ার পরে খাই। তো খাওয়ার সাথে সাথে আমার ঘামটা কিন্তু কমেনি, আমি ঘেমেই যাচ্ছি। তো তার পরপরই
আমার কেন জানি হঠাৎ করে মনে হলো যে কি জানি আমাকে দেখছে। তো এই চিন্তা করার পর আমি ভাবছি যে আমি কি পিছনে ঘুরবো কি ঘুরবো না। তো এর মধ্যে আমি আরেক গ্লাস পানি খাই। তো পানি খাওয়ার পরে বাতাসটা ভালো লাগছিল, আমি কিছুক্ষণ খাবার টেবিলের ওইখানেই দাঁড়াই। তো দাঁড়ানোর পরে আমার রুমের উপরে একটা ছাদ আছে যেখানে ওঠা যায়। তা আমি ভাবছি আমি আমার রুমের ছাদে উঠবো, উঠে কিছুক্ষণ দাঁড়ায় বাতাস টাতাস একটু লাগাবো গায়ে, তারপরে আবার রুমে এসে শুয়ে পড়বো। তো যেই ভাবা সেই কাজ করতে গিয়ে আমি জাস্ট পেছনে ঘুরি এবং ঘুরে আমার রুমের ছাদের দিকে আস্তে করে তাকাই। তো তাকানোর সাথে সাথে ভাইয়া কি বলবো, আমি যেটা দেখি সেটার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না। আমার হাতে গ্লাস ছিল, গ্লাসটা পড়ে যায়। আমি দেখছি একটা কালো অবয়ব ঠিক মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। ওইটা দেখার পরেই আমি ওইখানেই সেন্সলেস হয়ে যাই। আমার এরপরে আর একটা সেকেন্ডের কোনো কথা আমার মনে নেই ভাইয়া। তারপরে আমার ঘুম ভাঙে ঠিক 7:16। তো ঘুম ভাঙার পরে সব থেকে অবাক হওয়া বিষয় যেটা, আমি দেখি আমি আমার বিছানার মধ্যেই ঘুমিয়ে আছি। আর তখন ওঠার পরে বাইরে যাই, বাইরে গিয়ে সবাইকে বলি যে আমি কোথায় ছিলাম রাত্রে, আমাকে কি রুমে আনা হয়েছে কি হয় নাই। আমার কথা কেউই বিশ্বাস করে নাই, আমার কথা কেউই শোনে নাই। সবাই বলছে যে তুমি ঘরেই ছিলে, তুমি এইমাত্র ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোলে, তোমাকে কেউ ছাদে পায়নি, তোমার তো কিছুই হয়নি, ছাদে কোনো গ্লাস ভাঙাও ছিল না, কোনো কিছুই ছিল না। তো এই ছিল আমার গল্প ভাইয়া। মানে ওই দিনের পর থেকে আমি আসলে বিশ্বাস করি আর কি, সামওয়ান এক্সিস্টেড। আমি মনে করি এরকম কিছু হয়তো বা আছে যার সাথে ঘটেছে, যে দেখেছে বা যে ফিল করতে পেরেছে সেই হয়তো বা বুঝতে পেরেছে। আচ্ছা, সবার সাথে আমি আরেকটা গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িটা হচ্ছে প্রায় 100 থেকে 125 বছর পুরনো এরকম হবে। তো পুরনো দিনের বাড়ির স্ট্রাকচারগুলো পুরনো। তো আমি যখন ছোট ছিলাম তখন কারেন্ট খুব বেশি থাকতো না, আপনার ইলেকট্রিসিটি একটা প্রবলেম ছিল, যেটা সন্ধ্যা হলেই চলে যেত, আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত। তো ততক্ষণে দেখা যাচ্ছে আমি ঘুমিয়েও পড়তাম। তো আমাদের দোতলা বাড়ি ছিল, তো বাড়ির নিচতলাতে আমাদের ভাড়াটিয়া থাকতো। তো ওই সময়টায় যেই ভাড়াটিয়া ছিল তাদের সাথে আমাদের খুবই আন্তরিক সম্পর্ক ছিল, খুব ভালো ছিল। আমরা নিজের মানে বলতে গেলে এক পরিবার হয়েই থাকতাম। তো ভাড়াটিয়াতে যে বয়স্ক লোকটা ছিল তাকে আমরা দাদু বলেই বলতাম। তো প্রতি শনিবারে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মারতাম, গল্প টল্প করতাম। তো এমন সময় একদিন এক শনিবারে উনি কথার মধ্যে বলতে বলতে কিছু আকস্মিক ঘটনার কথা বলতে শুরু করলেন আর কি, যেটা আমি আসলে কখনো শুনিনি বা আমার দাদা বাবা এরা কেউই কখনো বলেনি যে এরকম কিছু থাকতে পারে। তো ওই সময় ওই দাদুটা আমাদেরকে বলছে যে যখন সে রাত্রে ঘুমায় তার রুমের মধ্যে কিছু কালো অবয়ব ঘুরে বেড়ায়। তার বিছানার মধ্যে মশারি টাঙানো থাকে যদিও, সে বলে যে এরকম দেখতে পেয়েছে যে মশারির মধ্যে নাকি দুটো হাত তার দিকে আগায় আসে। সে যখন ফিল করে জিনিসটা যে কিছু একটা তাকে চাপ দিচ্ছে,
প্রেশার ক্রিয়েট করতেছে। তো ওইটার জন্য সে যখন চোখ খোলে আবার মনে হয় যে কিছু জানি চলে যাচ্ছে তার থেকে দূরে। আবার যখন সে চোখ বন্ধ করে আবার মনে হয় কিছু আসে। আবার যখন সে চোখ খোলে তখন দেখে যে কিছু চলে যাচ্ছে দূরে। তো তার ছেলে যেই রুমে থাকতো সেই রুমে দেওয়ালে ছায়া ঘোরাঘুরি করতো। তো এরকম কিছু জিনিস তারা আর কি আমাদেরকে বলছে যে কোনো কিছু ছিল কি ছিল না এই বাড়িতে, বা এরকম কোনো কিছু হয়েছে কি কিনা। তো আমার দাদারা বা বাবা তারাও কখনো এই ধরনের কোনো কিছু বলেও নাই বা কিছু শোনেও নাই, কিন্তু তারা তাদের এই ঘটনাগুলো আমাদেরকে বলেছিল। ওইটা শোনার পরে আমি নিজেই খুব ভয় পেয়েছিলাম যে আমার সাথে কি কখনো এরকম হবে কি হবে না। তো যাই হোক, কিছু একটা তো আমার সাথে হয়েছে, যেটা আমি আগের ইয়েতে বলেছি। আচ্ছা, আমি আমার আরেকটা গল্প শেয়ার করতে যাচ্ছি, ঘটনা। এটা আমার একটা ফ্রেন্ডের বলেছিল। সে আমাকে যখন আমরা কলেজে পড়তাম আর কি, তো তখন সে আমাকে বলেছিল। তো আমার ওই ফ্রেন্ড যে ছিল তার নাম রাসেল ছিল। তো রাসেলের বর্ণনা আগে করতে হবে, কজ তার বর্ণনা না করলে এই গল্পটা বলে আসলে সবাইকে বোঝাইতে পারবো না। তো ঘটনাটা এমন হচ্ছে, রাসেলের 2 হাতে এবং গলায় নানা ধরনের তাবিজ বাঁধা থাকতো। তো আমার কৌতূহল বসে আমি একদিন আসলে প্রথম বলিনি কখনো। ওর সাথে আমার পরিচয় কলেজেই, 1 বছর মেবি, হ্যাঁ 2nd ইয়ারের কথা বলছি আমি। কলেজে 1 বছর পড়েছি, 1 বছর এই বিষয়ে কোনো আলাপ আলোচনা বা কোনো কথা বলা হয়নি যদিও, বাট 1 বছর পরে এসে অনেক কিউরিয়াস ছিলাম, যার কারণেই ওকে বলে ফেলেছি যে এই তাবিজ এগুলো কেন আংটি হাতে। তো আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে বলছে যে তুই আমার বন্ধু, তো তোকে বলা যাবে, আর কাউকে বলা যাবে না। তো একদিন ও বলছে যে একটু সময় করে আমার সাথে দেখা করিস, আমি তোকে আমার এইগুলোর বিষয়ে সবকিছু বলবো। তো তারপরে একদিন বিকালবেলা ও আমাকে ডাকতে এসেছে বাসার উপরে এবং বলছে, বন্ধু চলো, তোকে কিছু কথা বলবো আমার সম্পর্কে। আমি বলেছি এখানেই বল। তো বলছে না, এখানে বলা যাবে না, আমার সাথে অন্য কোথাও চল। তো ও আমাকে নিয়ে একটা মাঠের মধ্যে গিয়ে বসেছে। তো মাঠের মধ্যে বসার পরে 2 বন্ধু মিলে গল্প করছি। তোকে বললাম যে এটার কাহিনীটা কি। তো আমাকে বলছে যে বন্ধু, আমি যখন ছোট ছিলাম ঠিক ওই সময় আমার নানি যে ছিল সে খুব সুন্দর ছিল। গ্রামের মধ্যে নাকি তাকে খুব সুন্দরী বলা হতো। তো তার কাছে অনেক জিন টিন আসতো, গ্রামের সবাই এই ব্যাপারটা জানতো। তো তারপরে সে মারা যাবার পরে এরকম কোনো কিছু আমাদের ফ্যামিলির বা পরিবারের সাথে হয়নি। তো তখন আমি বলছি যে জিন পালতো, এটা তুই জানলি কি হবে? বলছে যে এটা আমাদের বাবা বলেছে। আমার বাবা মারা জানতো, সবাই জানতো যে আমার নানির কাছে অনেক জিন টিন ছিল। সে এই জিনিসগুলো নিয়ে অনেককে সাহায্য করতো, অনেককে উপকার করতো। তো একদিন তার নানি মারা যায়। তো মারা যাওয়ার পরে যেদিন তার নানি মারা যায় সেদিন তাদের বাড়ির ছাদে, সে মানে তখনও আর কি তারা বুঝতে পারে নাই বিষয়টা এমন হবে, তাদের বাড়ির ছাদে প্রচুর ইট
ইট পাটকেল যেগুলো আছে রাত্রেবেলা, পাথর টাথর প্রচুর। রাত 3টা 3:30 নাগাদ প্রচুর এরকম ইট টিট পড়েছে, তারা ঘর থেকে বেরোইতে পারে নাই কেউই। তো পরদিন সকালবেলা দেখে যে এরকম কালো কালো ইট পাথর এগুলো তাদের বাড়ির মধ্যে আর কি। তো আলটিমেটলি তারা ঝামেলা করেছে যে তার নানি মারা গেছে, তাদের মানে কি বলে মেইন গুরু আর কি, যার কাছে তারা থাকে, যার আদলে সবাই থাকে আর কি, যে সবাইকে পালতো সে মারা গেছে। তো তারা খুব কষ্ট পেয়েছে, যার কারণে অনেক ইট পাটকেল মেরে এইগুলো মেরে তারা ওইখান থেকে মনে করেছে সবাই বাড়ির পরিবারের লোকজন যে তারা মনে হয় চলে গেছে, আর কেউ আসবে না ওইখানে। তো এইটা ভাবার পরে সবাই খুব নর্মাল হয়েছে। দীর্ঘদিন যাবৎ প্রায় 7-8 বছর যাবৎ এরকম কোনো কিছু নেই। তো হুট করে একদিন আমার ওই বন্ধুটি বলছে এরকম যে ওর মামা বাড়ি খুব কাছে ছিল, মানে গ্রামের মধ্যে তো বাড়ি, মাঝখানে বিশাল বড় মাঠ। তো মাঠটা পেরোলেই ওর মামা বাড়ি। তো একদিন দুপুরবেলা ওর মা বেশ কিছু খাবার দাবার রান্না করেছে। তো সেই খাবার দাবার ওর মা বলেছে যে এইটা তুই তোর মামার বাড়ি গিয়ে দিয়ে আসবি। তো যেহেতু দুপুরবেলা, ভর দুপুরবেলা প্রচুর কড়া রোদ বাইরে, তো ও বলেছে যে না আমি বিকালে দিয়ে আসবো, এখন আর যাবো না। তো ওর মা বলেছে না গরম গরম রান্না করা হয়েছে, তুই গিয়ে দিয়ে আয়, তাহলে খেতে পারবে। তো এই কথা বলাও শেষ, ওর মা টিফিন বাটির মধ্যে করে সব খাবার টাবার দিয়েছে। তো তখন ও রেডি হয়েছে, বেরোয় পড়েছে মাঠের মধ্যে, বাড়ির পেছন দিয়ে সরু পথ হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে। তো ও বলছে এরকম যে মাঠের মাঝখানে একটা কি একটা গাছ, বট গাছ না যদিও, বাট কি একটা গাছ, ও গাছের নামটা বলতে পারিনি। তো গাছের একটা ডাল সরু মাঠের দিকে চলে গেছে। তো এই ডালের উপরে ও দূর থেকে দেখছে কি যেন একটা বসে আছে, একটা মানে একটা মানুষের মতো একটা অবয়ব। ও বুঝতে পারছে যে কেউ একজন হয়তো বা দুপুরবেলা গাছের ছায়ায় বসে আছে। তো ওইটা কিছু মনে করে নাই, তো না মনে করলে ওইভাবে হাঁটা ধরছে, হাঁটতেছে হাতে খাবারের ব্যাগ। তো হাঁটতে হাঁটতে যখন আর একটু কাছে গেছে, তো কাছে যাওয়ার পরে মানে ও দেখতে পাচ্ছে যে কালো জামা আর একটা প্যান্ট পরা মনে হচ্ছে যে কোনো একটা মানুষ গাছের ডালে বসে আছে, বসে মাথাটা নিচু করে আছে, এরকমই বোঝা যাচ্ছে। তো বলছে যে যখন আমরা হচ্ছে মাঠের মধ্যে মরিচিকার মতো দেখি না, এরকম মরিচিকার মতো আর কি, ঘোলা ঘোলা ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, যত কাছে যাচ্ছে তত জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তো আস্তে আস্তে যখন একদমই কাছে চলে গেছে, তখন গিয়ে দেখে যে এরকম একটা কালো কাপড়ের নিচে একটা মানুষ, পাগুলো লম্বা, হাতটাও বেশ লম্বা, চুল পেছন থেকে ঝুলছে। তো ওই চুল ঝোলা দেখে ওর মনে হয়েছে একটা মেয়ে মানুষ কিভাবে এভাবে মানে গাছের ডালে বসে থাকতে পারে। তো আস্তে আস্তে ও একদম তার দিকে তাকাইছে। তো তাকানোর সাথে সাথে সে দেখে কি মানে ওই অবয়বটার আর কি মাথাটা সে আস্তে আস্তে ওর দিকে তুলছে। তো তোলার পরপরই ওর চোখগুলো বড় বড় হয়ে গেছে, ওর দেখে খুবই ভয় পাইছে। ভয় পাওয়া মানে এমন ভয় পাওয়া যে ও আমাকে ডেসক্রিপশন করতেছে এরকম যে বড় বড় চোখ আর মুখের মধ্যে চুল অনেক বেশি, বড় বড় ঘন চুল। তো আর চার মানে ওই সময় নাকি ওর নাকের মধ্যে খুব পচা গন্ধ, ও অনেক মানে অনুভব করতেছে যে চারদিকে অনেক পচা গন্ধ, এটা মনে হচ্ছে যে ওই ইয়েটার গায়ে থেকেই আসতেছে হয়তো বা। তো ওর দিকে মাথাটা উঠায় তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে ও সেন্সলেস হয়ে গেছে। ওইটা দেখে এত ভয় পাইছে ওইখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। তো ও পরে বলতেছে যে রাত 8:30টার দিকে নাকি তার বাবা আর মা আর তার এক কাকা তাকে খুঁজে পেয়েছে, ওই গাছের নিচেই নাকি পড়েছিল। তবে আশপাশে কোনো
ব্যাগ ছিল না, কোনো খাবারের কোনো বাটি টাটি এরকম কিছুই ছিল না। তো এরপরে ওকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরে ওর প্রায় 4-5 দিন জ্বর ছিল। তো হুজুর টুজুর ডাকা হয়। হুজুর টুজুর ডাকার পরে ওকে অনেক তাবিজ টাবিজ দেওয়া হয়। এরপরে দীর্ঘদিন খুবই নর্মাল থাকে। ও বলে যে যখনই তাবিজ খোলা হয় ওর গা থেকে, ও যখন খুলে রাখে তখনই নাকি ওর জ্বর চলে আসে। তো এই জন্যে ওর হাতে গলায় অনেক তাবিজ এবং আংটি টাংটি দিয়ে রাখে। তো এই ছিল ভাইয়া আমার ওই বন্ধুর ঘটনাটি। আচ্ছা, আমি আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার এক ফ্রেন্ড যে মেডিকেলে পড়ে, ও আমাকে বলেছিল। তো এই ঘটনাটি ওর সাথেই ঘটেছে। তো ও বলছে এরকম, ঘটনার শুরুটা এমন ছিল, ওকে প্রথমে বলা হয়েছিল, ওর কিছু বড় ভাই, সিনিয়র বড় ভাইরা বলেছিল যে তুই তো হচ্ছে মেডিকেলে পড়তে এসেছিস, তোর তো ভয় ডর কিছু নাই, তুই তো অনেক সাহসী। তো আসলে ভীতু মানুষ ছিল। তো ও বলেছিল যে হ্যাঁ, ও ওইটা লুকিয়েছে যে ও আসলে ভীতু ছিল। তো লুকিয়ে বলেছে যে হ্যাঁ, আমি তো খুব সাহসী ভাইয়া, আপনি কি করতে বলবেন, মানুষ কাটতে বলবেন, দেন আমি মরা লাশ কেটে আপনাদেরকে দেখাবো। তো সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য ও খুবই প্রস্তুত ছিল। তো বড় ভাইরা ওকে বলেছে আচ্ছা ঠিক আছে, তুই আরো কিছুদিন সময় অপেক্ষা কর, আমরা তোকে তোর সাহসিকতার পরিচয় নিব। তো এমন সময় বেশ কিছুদিন কেটে যায়। তো একদিন ওর এক বড় ভাই ওকে ডেকেছে, বলেছে যে আজকে রাত 11:30টার দিকে তুই ক্যাম্পাসের মেন করিডোরে দেখা করবি, ওইখানে আমরা সবাই থাকবো। তো যেমন কথা তেমন কাজ। তো ঠিক ওই সময় চলে গেছে। রাত 11:30টার সময় মেন করিডোরে যাওয়ার পরে সবাই, যতগুলো বড় ভাই ছিল প্রায় 4-5 জন, তারা ওর সাথে দেখা করছে। তো ওকে বলছে যে ঠিক আছে, আজকে তুই তোর সাহসিকতার পরিচয় দিবি। তো বলেছে ঠিক আছে ভাইয়া, কি করতে হবে আমাকে বলেন। বলছে দাঁড়া, আমরা যেখানে তোকে নিয়ে যাব তুই সেখানে আজকে সারা রাত থাকবি, আর আমরা যেটা যেটা করতে বলবো ঠিক সেটা সেটা করবি। তখন ও বলেছে ঠিক আছে ভাইয়া। তো ওই সময় ওকে নিয়ে তারা আস্তে আস্তে ক্যাম্পাসের পিছনে যে মর্গ ছিল আর কি, যেখানে লাশ রাখা হয় আর কি পোস্টমর্টেমের পরে, তো ঠিক ওইখানে ওকে নিয়ে গেছে। তো তখন মেবি রাত 1:45 বা 1টাই বেজে গেছে। আশপাশে 4-5টা কুকুর আর কি ঘেউ ঘেউ করতেছে। তো ওইটা শুনে ওর একটু গাটা ঝিমিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর কি। তো একটু ভয় পেয়েছে ভেতরে ভেতরে যে ওইখানে নিয়ে কি করবে। তো সব বড় ভাইরা মিলে প্ল্যান করেছে। ও এর মধ্যে বলে রাখা ভালোই, ফ্রেন্ড মনে করেছে মনে হয় বড় ভাইদের সাথেই থাকতে হবে, বড় ভাইরা কিছু একটা করতে বলবে, সেটা করে মনে হয় সবাই মিলে আবার চলে আসবে। তো বড় ভাইরা তো আর এত সহজে ওকে ছেড়ে দিবে না, যেহেতু সাহসিকতার পরিচয় দিতে চেয়েছে। তো বড় ভাইরা ওকে নিয়ে ওইখানে যাওয়ার পরে এক বড় ভাই বলছে যে তুই আজকে রাতে এইখানে থাকবি, একটা স্ট্রেচার আছে ওইটার মধ্যে শুয়ে থাকতে পারিস, আবার নিচে সামনে বসেও থাকতে পারিস। ঠিক ভোর 5:30-6টার সময় তোর আরেক বড় ভাই আসবে, এসে তোকে নিয়ে যাবে এইখান থেকে, বাইরে থেকে তালা মারা থাকবে।
তো এইটা শোনার পরে ভাইয়া আমার ওই ফ্রেন্ডের ধরেন কলিজা শুকায় গেছে। ও এতই ভয় পাইছে যে সেটাও বলতেও পারছে না, যেহেতু বলছে যে ওর তো খুব সাহস। ও আর কি ধরেন একদম চুপ হয়ে গেছে, চোখ টোক লাল হয়ে গেছে। তো সবাই মিলে ওকে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। তো ভাইয়া ও যেভাবে বলতেছে চারপাশে নাকি প্রায় 20-25টা লাশ পড়েছিল, সবগুলো স্ট্রেচারের উপরে। কিছু কিছু লাশের উপরে কাপড় দেওয়া, কিছু কিছু লাশের উপরে নেই, কিছু কিছু লাশের সাথে রক্ত, চারদিকে সাদা কাপড় লাল হয়ে আছে। এটা দেখার পরে আর হচ্ছে আপনার পুরো রুমের মধ্যে তো পচা গন্ধ, মানে ভয় আপনাকে ঘিরে ধরছে আর কি। তো ঠিক এমন সময় আমার ওই ফ্রেন্ড দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কয়েকটা লাশের দিকে তাকায় ছিল। তো ছোট্ট একটা লাইট জ্বলছিল যদিও রুমের মধ্যে। তো এরপর ও হঠাৎ করে ওর ঘড়িতে দেখে যে যেহেতু বড় ভাইয়ারা সবাই বলে গেছে যে ভোর 5:30-6টার দিকে এসে নিয়ে যাবে, তো ও ভাবছে যে কয়টা বাজে দেখি। তো যখন ঘড়ির দিকে তাকিয়েছে তো দেখে যে ঘড়িতে 2টো বাজে। তো 2টো দেখার পরে ও আরো ভয় পেয়েছে যে এত সময় আমি দাঁড়িয়ে আছি, ভাবলাম যে মেবি 4টা-5টা বেজে যাবে, তো এখন মাত্র 2টো বাজে। তা আরো এত সময় ও কি করবে? এই লাশের ঘরে থাকলে তো মরেই যাবে। তো যাই হোক, ও অনেকক্ষণ বসে ছিল এখানে একটা স্ট্রেচারের উপরে। তো বসে থাকতে 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 হুট করে যখন রাত 2:45 বা 3টা নাগাদ এরকম বাজতে যায়, ও দেখে কি যে মানে ওর সামনে যেই লাশগুলো ছিল সেই লাশগুলো থেকে রক্ত বের হচ্ছে। ইভেন রক্তগুলো এমনভাবে বেরোচ্ছে যে মানে কল ছেড়ে দিলে যে পানি পড়ে না, আপনার হচ্ছে গড়িয়ে গড়িয়ে আর কি। তো 5টা লাশ ছিল ওর সামনে, বলতেছে যে আমি সামনে 5টা লাশ দেখেছি, আশপাশে সবগুলো সাজানোই ছিল যদিও। তো এই 4টা-5টা লাশ থেকে আর কি গড়িয়ে গড়িয়ে রক্ত চারদিকে, নিচের পুরা সানের মধ্যে আর কি, ফ্লোরের মধ্যে পুরোটা ভরে যাচ্ছে, ও দেখতেছে লাল হয়ে যাচ্ছে। তো এটা দেখার পরে অনেকক্ষণই ও নিজেকে কন্ট্রোল করেছিল, চুপ করেছিল, চেঁচাইতে পারেনি। তো এটা দেখার পরে সে এরপরই কিছুক্ষণের মধ্যে দেখে কি পুরোটা ফ্লোর লাল হয়ে গেছে রক্তে। তো এই দেখার পরে ভাইয়া ও বলতেছে এইভাবে যে ওইটা দেখার পরে আমি আর না পেরে চিৎকার চেঁচামেচি করা শুরু করছি। তো এমনভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, মনে হচ্ছে যে ওর কাছে ও বলতেছে যে আমি চেঁচাচ্ছি ঠিক আছে, অনেক জোরে জোরে চেঁচামেচি করতেছি, বাট মনে হচ্ছে যে আমার সাউন্ড না বাইরে যাচ্ছে না, আমার গলার মধ্যেই আছে, গলা থেকে বেরোচ্ছে না। আমি নিজেও মনে হচ্ছে আমি শুনতে পারছি না, আমি এত জোরে জোরে ডাকছি সবাইকে যে কেউ দরজা খোলো। দরজার মধ্যে গিয়ে দরজা জোরে জোরে বাড়ি দিচ্ছি, বাট তাও মনে হচ্ছে যে কেউ শুনতে পাচ্ছে না। ও যখন ফ্লোরের মধ্যে হাঁটছে, ও দেখতেছে যে ওর সারা পায়ে টায়ে রক্তর দাগ লেগে আছে, লাল হয়ে আছে। তো এটা দেখে অনেক ভয় পাওয়ার পরে যখন পিছনে তাকায়, ঠিক ওই সময় দেখে কি যে লাশগুলো থেকে রক্ত বেরোচ্ছিল সেই লাশগুলো মানে উঠে মানে একটা লাশকে বসাইলে যেরকম হয় না, পোস্টমর্টেম করা লাশগুলোকে জাস্ট তুলছে, এরকম পিঠটা জাস্ট উঠিয়ে দাঁড় করেছে। ঠিক দেখে যে 5টা লাশ ওরকম দাঁড়িয়ে আছে, তাদের পেটের মধ্যে কিচ্ছু নাই, সব কিছু বের করা, পেটটা ফাড়া, গল গল করে রক্ত বের হচ্ছে পেটের মধ্যে থেকে, জাস্ট ওরকম চোখটা খোলা, কোনো একটা সাইডের দিকে তাকিয়ে আছে। এই দেখার পরে ভাইয়া ও এত ভয় পাইছে, ভয় পাওয়ার পরে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো পরে মেবি ভোর
5:30-6টার দিকে বড় ভাইগুলা ওকে আনতে গেছে। তো বড় ভাইগুলা যখন যায়, যে কিছুই নাকি দেখেনি, দেখে যে ও জাস্ট শানের মধ্যে পড়ে আছে। তো ওকে পরে বলছে যে তুই তো এত সাহসিকতার পরিচয় দিলি, তো তুই তো পড়েছিলে। তো ও যখন ওর বড় ভাইকে বললো যে ভাই আমার গায়ে কোনো রক্ত টক্ত লেগেছিল না, ভাইয়ের সামনে 5টা লাশ ছিল না, তো পরে ওই ভাই আর ওকে বলছে না এরকম কিছুই তো ছিল না, কোনো রক্ত টক্ত তোর গায়ে লাগেনি, তুই জাস্ট ফ্লোরের মধ্যে পড়েছিলি। আর বলতেছে এরকম যে আমার সামনে কয়টা লাশ ছিল, ও বলছে যে তোর সামনে তো একটা লাশই ছিল, তুই 5টা লাশ কিভাবে দেখলি? বলছে যে না। মানুষের অবচেতন মন অনেক কিছু কল্পনা করতে পারে। আর মানুষ যখন একা থাকে, মানুষ যখন ভীষণ ভয়ের কোনো অনুভূতির মধ্যে থাকে, তখন আসলে তার মন এমন এমন ঘটনার সঙ্গে নিজেকে কল্পনার মধ্যে যুক্ত করে যেটা আসলে বাস্তবে হয়তোবা থাকে না, বা শুধু তার জীবনের বাস্তবতার সঙ্গেই থাকে। ঠিক যেরকমভাবে রাহুল তার ঘটনার সঙ্গে এই ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছিল। আমি জানি যে অনেকক্ষণ ধরে আপনারা কান পেতে শুনছিলেন, মনের চোখে দেখছিলেন, অনেকে ভালো, অনেকে মন্দ, অনেক রকম মন্তব্য করেছেন। আসলে আমি একটু দ্বিধাবিভক্ত হয়ে পড়ি। আপনাদের আসলে অনেক পরামর্শ পাই আমরা, সেটি হচ্ছে যে আপনারা কত মিনিটের গল্প শুনতে পছন্দ করেন। ধরুন গল্পের ডিউরেশনটি কত হতে পারে, 10, 15, 20 বা তার চেয়ে কম, নাকি ঘটনা, তার সঙ্গে সঙ্গে SMS পড়া, তার পাশাপাশি আপনাদের পাঠানো নানা রকম চিঠি, মন্তব্য, সেগুলো পড়া। যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটি আমাদের কাছে অবশ্যই পাঠাবেন, কারণ আসলে আপনাদেরকে নিয়ে, আপনাদের কথা মতো, আপনাদের মতো করে এই বিষয়গুলোই আসলে আমাদের সামনে উপস্থাপন করাই আসলে আমাদের তাবিজের কাজ বা আমাদের কাজ। যারা আমাদের সঙ্গে আছেন কান পেতে, যারা মনের চোখে আমাদেরকে দেখছেন, তারা অনেকক্ষণ ধরে ভাবছেন যে আসলে কেন অনেক কমেন্টস পড়ছি না বা কেন আপনাদের কথাগুলো বলছি না। আসলে আমরা একটা না অনেকক্ষণ ধরে একটা ঘটনা শুনলাম। এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করে আসলে বোঝানোর মতো বাস্তবতা থাকে না। যদি আপনাদের মনের মধ্যে আসলে কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম অভিজ্ঞতার ঘটনা থাকে, আপনারা চাইলে আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেন। ইতিমধ্যে অনেকে কমেন্টস করছেন, যেমন শামীম রেজা লিখেছেন যে 10 মিনিট ভাই, আর আরিফুল ইসলাম লিখেছেন 30 মিনিটস। নাইম ইসলাম তিনি ভালোবাসা জানিয়েছেন। আসলে এরকম 10 মিনিট বা আধা ঘন্টা নাকি 15 মিনিট কি মনে হতে পারে? যাদের আসলে পাল্লা ভারী হবে তাদের পরামর্শটি আমরা গ্রহণ করব বলে এখন মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই। আমরা একটা বিরতি নেব। বিরতি নেওয়ার আগে আপনাদের কমেন্টসগুলো একটু পড়তে চাই, আপনাদের পাঠানো চিঠিগুলো একটু পড়তে চাই, আর আবারও একটু যেতে চাই আমাদের ফেসবুকে শেয়ার অপশনে, যারা আমাদেরকে অসংখ্য মানুষের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। এছাড়া রিমন ইসলাম তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন, ব্রোকেন শেয়ার করেছেন, ফারিহা ফারুশি তিনি এসেছেন, তিনি বরাবরের মতো আমাদের নিয়মিত লিসেনার, তার আইডি থেকে তিনি অনেক জায়গায় পোস্ট শেয়ার করেছেন। রায় দেবনাথ তিনি আছেন, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শেয়ার করেছেন। আরিয়ান খান অনেকগুলো জায়গায় আমাদের পোস্ট শেয়ার করেছেন, অনেক বন্ধুদের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে পেরেছেন। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু আছে, একটু নিচের দিকে নামতে চাই, যারা আমাদেরকে এই মাত্র যুক্ত হয়েছেন বা যারা লিখছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। শিকদার মাহমুদ আল আমিন তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। পারভেজ কিং তিনি আছেন আমাদের সঙ্গে, পারভেজ কিং সহ আরও অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি আমরা এখানে। এর মধ্যে অনেকেই অনেক ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন, সেই ঘটনাগুলো আমরা জানাবো আপনাদেরকে। মায়াবী ছবি অনেকবার লিখছেন যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, সেটি আমাদের কাছে একটি আছে, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। আলামিন ইসলাম তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এবং রায় দেবনা তিনি বলেছেন মাস্ট বি 20 মিনিটস। অনেকে বলছেন যে আসলে 15 মিনিটস হলেও ভালো হয়, বা অনেকে বলছেন 10 মিনিট হলেও ভালো হয়। আমরা একটা সিদ্ধান্ত নেব, আসলে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা ঘটনাগুলো সাজাতে চাই বা জানাতে চাই। এবং যারা আপনাদের ঘটনাগুলো আমাদের কাছে উপস্থাপন করতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছে ঘটনাগুলো লিখে পাঠাতে পারবেন, এবং তার পাশাপাশি কেউ যদি আসলে ভয়েস রেকর্ডের মাধ্যমে তাদের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান, তাহলে আমরা সেটার সঙ্গে মিউজিক অ্যাড করে সুন্দর করে উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে। আমরা কয়েকটি কমেন্টস পড়ি, কারণ ফেসবুকে অনেক বন্ধু আমাদের সঙ্গে আছেন, যেমন তানজিল আবদুল্লাহ আছেন, তিনি বলেছেন 15 মিনিট। আবু হানিফ 10 মিনিটের কথা বলেছেন। আমিনুল ইসলাম তিনি আমাদের সঙ্গে আছেন। নীরব হোসেন তিনিও তার মতামত জানিয়েছেন আমাদের সঙ্গে। স্বপন হাসান বলেছেন যে ভাইয়া শুনতে ভালো লাগে, কিন্তু আমার তো ভয় লাগে। আসলে
ভয়ের অনুভূতিটা এমন যে আসলে নিরাপদ জায়গায় মানুষ ভয়ের গল্প শুনতে পছন্দ করে, কিন্তু এই রাহুলের সে বন্ধুর মতো মেডিকেল কলেজের লাশ ঘরের বা লাশ কাটা ঘরের মধ্যে একা একা রাতের মধ্যে বা রাতের বেলা কেউই আসলে সেখানে থাকতে চায় না। অনেক সাহসী মানুষ আমি জীবনে দেখেছি, তারা বলেছেন তারা ভয় পান না, তারা গোরস্থান, শ্মশান ঘাট কোনো কিছু নিয়েই তারা আসলে ভয় পান না, কিন্তু যখন একা একা সেখানে তাকে থাকতে হয় বা থাকতে হবে, তখন আসলে ভয় নাকি ভয়ের অনুভূতি পায়, অভিজ্ঞতা সেটি বোঝা মুশকিল, বলা মুশকিল। আমাদের কাছে আরও 2টি ঘটনা আপনাদেরকে শোনানোর মতো আছে এবং সেটি অবশ্যই আপনাদের কাছে আমরা শোনাবো। এর মধ্যে একটি আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে শোনাবো এবং সেটি খুবই ভয়াবহ। আর আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, যে ঘটনাটি যখন শোনাবো তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কি বলতে চাই। তবে এর আগে যদি আসলে আপনাদের কাছে কোনো ঘটনা থাকে তাহলে আপনারা চাইলে আমাদেরকে আমাদের ইনবক্সে পাঠাতে পারেন। যে পেজটিতে আপনারা শুনছেন সেই ইনবক্সের পাঠানো তথ্যটি আমরা আপনাদের মাধ্যমে বা জানাতে পারবো অনেকের কাছে। আমরা একটু যাই আমাদের যারা আমাদেরকে SMS করছেন, CFM একটা স্পেস তাদের নাম লিখে লোকেশন লিখে আমাদেরকে পাঠাচ্ছেন, তাদের কথাগুলো বলতে চাই। আমাদের সঙ্গে আছেন খাদিজা মাসুম, তিনি এয়ারপোর্ট থেকে আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সুমন ইসলাম, তিনি বলেছেন ড্যামরা থেকে আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন জাকিয়া, তিনি সাফার থেকে শুনছেন। সাকিবও আছেন আমাদের সঙ্গে মোবারক আছেন নরসিংদী থেকে, তিনিও শুনছেন এবং আরও অনেক বেশি ভয়ের অভিজ্ঞতার মুখোমুখি হতে চান। অমিত আছেন আমাদের সঙ্গে মাশরুফ বাড্ডা থেকে আমাদেরকে শুনছেন। ঘড়ির কাঁটায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাত 12টা বাজবে। 12টা বাজার পর একটা ছোট্ট বিরতি, আর বিরতির পরে কৃষ্ণবালক যখন ফিরে আসবে আপনাদের কাছে, তখন আপনাদের পাঠানো ঘটনা, আমাদের গোছানো ঘটনা, আর তার পাশাপাশি আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, উত্তর, এগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব। আপনাদের কানের অন্তর দিয়ে মনের বন্দরে আমরা পৌঁছাবো। আপনারা বেশি বেশি করে আমাদের পোস্ট শেয়ার করবেন, কমেন্টস করতে থাকেন, অবশ্যই সেগুলো আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। বিরতি নিচ্ছি আমরা। Capital FM, a time check. It's 12 a.m. বাজছে সারাক্ষণ যখনই রেডিও হচ্ছে on, ভরপুর আপডেটে সব টেনশন gone, non-stop fun আর unlimited গান, chill হবে এখানে যখন সবাই on the run, Capital FM 94.8, দেশের number 1 music station. Capital FM. করোনা ভাইরাস সচেতনতা। আমি ডাক্তার লেলিন চৌধুরী, পাবলিক হেলথ বিশেষজ্ঞ। আমরা করোনা নামক এক দুর্যোগের মুখোমুখি। এর থেকে বাঁচতে হলে ঘরে থাকতে হবে, তাই ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন এবং সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আমি একজন চিকিৎসক, আমি হাসপাতালে আছি। করোনা ভাইরাসের এই রোগ আমাদের জন্য মহাযুদ্ধ। আমরা এই যুদ্ধ করব এবং আমাদের যুদ্ধে জিততে হবে। করোনা ভাইরাস বা কোভিড-19 বিরুদ্ধে আমরা সবাই লড়াই নেমেছি। করোনা ভাইরাসের মতো প্যান্ডেমিক ডিজিজ বা মহামারী এই অসুখটা থেকে দূরে থাকার একটাই উপায়, সেটা হলো ঘরে থাকা। সোশ্যাল আইসোলেশন ও সামাজিক দূরত্বতা, আপনারা এটা নিজে বজায় রাখুন, নিজে মনে চলুন এবং অন্যকে মানতে সাহায্য করুন। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। Capital FM. বাবা, এই লকডাউনে একদম ঘরে বন্দি, কি করব? ওরে বোকা, ক্যাপিটাল FM 94.8 শুনবি। আচ্ছা বাবা। যাচ্ছিস কোথায়? মাস্কটা পরে নে, মনে রাখিস মাস্ক ইজ মাস্ট। Capital FM. The Beach. ঘড়ির কাঁটায় এখন ঠিক 12টা 2 মিনিট। মধ্যরাত মানে অন্যরকম অনুভূতি, মধ্যরাত মানে অন্যরকম গল্প, অন্যরকম ঘটনা। যারা আমাদেরকে শুনছেন গান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তাদের অনেকগুলো পাঠানো SMS কমেন্টস আমরা পড়ব। তবে আসলে যে কারণে, যে জন্য আমাদের আয়োজন,
আপনাদের কাছে অন্যরকম একটি জগতের ঘটনা উপস্থাপন করা। এমন অনেক মানুষের এমন অনেক অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাগুলো আসলে তিনি কখনোই আর মনে করতে চান না। আর মনে করতে চান না এই কারণেই যে যতবার তিনি সেটি মনে করেন ততবারই মনে হয় যে আসলে সেই অনুভূতিটি তিনি আর কোনোভাবেই কোনোদিন তার মুখোমুখি হতে চান না। সেরকম একটি ঘটনা আপনাদের কাছে বলবো আমরা এখন, যে ঘটনাগুলো আসলে আপনাদেরই পাঠানো। আমি আপনাদের হয়ে আপনাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনাটা আসলে রাজশাহী জেলার। যাদের বাড়ি রাজশাহীতে বা যারা এখন রাজশাহী বা ওই অঞ্চল থেকে আমাদেরকে শুনছেন, বা যারা রাজশাহীতে কখনো গিয়েছেন বা ধারণা আছে সেই সম্পর্কে, তারা বুঝতে পারবেন যে আসলে রাজশাহী শহরে যে নদীর পাড়, এটি আসলে খুবই খুবই সুন্দর একটি জায়গা, মানে খুবই মনোমুগ্ধকর মনোরম একটি জায়গা। টি বাঁধ, আই বাঁধ, পদ্মা গার্ডেন, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা সেখানে আছে। তো এই সুন্দর জায়গাগুলো আসলে সুন্দর করে উপস্থাপন করা বা উপভোগ করার মতো জায়গা। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যেও কিন্তু অনেক ঘটনা থাকে যেগুলো আসলে মানুষকে অনেক ভাবায়, অনেক রকম ভয়ের অনুভূতির মধ্যে যুক্ত করে। তো যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি বলছেন যে আসলে তার জীবনে ওই অভিজ্ঞতাটা তিনি আর কখনোই ফিরে পেতে চান না। কারণ তিনি বলছিলেন যে আমি আসলে বেশি সাহস দেখাতে গিয়ে এমনভাবে ধরা খেয়েছি বা এমনভাবে সে ঘটনার মুখোমুখি হয়েছি যে আসলে আমি এরপর থেকে আসলে সাহস দেখানোই বন্ধ করেছি। ব্যাপারটি এমন। তিনি বলছিলেন তিনি বন্ধুদের সঙ্গে এক ধরনের, মানে মানুষ বেট ধরে না, এরকম আর কি। তার বন্ধুরা তাকে বলেছিল যে তুমি যদি রাতের বেলা পদ্মা নদীর পাড়ে নির্দিষ্ট একটি জায়গায় একা একা যেতে পারো এবং তুমি যদি সেখানে ভোর পর্যন্ত থাকতে পারো, তাহলে তোমার জন্য এই গিফট বা এটা সেটা আছে। মানে ধরুন কোনো একটা বাজি ধরেছে 1000, 2000, 5000 বা এরকম অনেক কিছু হতে পারে। তো সে এমনি সাহসী, তারপরে একটু একগুয়ে ঘাটতেরা টাইপের। তো সে আসলে বেটটা ধরেছে, বাজি ধরেছে সে, এবং বলেছে আমি পারবো। বৃহস্পতিবার ধরেন বিকেলবেলা থেকে এই বাজি ধরাধরি শুরু। রাতের বেলা তারা সব বন্ধুরা মিলে সেখানে গেছে তাকে সি অফ করার জন্য, মানে সারা রাত ধরে থাকবে আর ভোরবেলায় রিপোর্ট করবে। তারপরে সকালবেলা তারা তাকে সেই প্রাইজটি দেবে, এরকম আর কি। তো 11:30 বা 12টার মধ্যে আসলে ঘটনাটা শুরু হয়, মানে তার আসলে প্রতিযোগিতা শুরু হয়, বাজি ধরার সেই প্ল্যানিংটা শুরু হয়। তিনি পদ্মা নদীর পাড়ে, যেখানে আই বাঁধ থেকে সামনে একটু দূরে একটা ছোট্ট ঘাটের মতো আছে, সেই ঘাট থেকে তার বন্ধুরা তাকে বিদায় দেয় যে তুমি এখানে সারা রাত ধরে থাকবা। কেন থাকতে বলছে সেটি আপনাকে গল্পের মাঝখানেই আমি বলবো। যারা সেই এলাকার মানুষ তারা একটু আঁচ করতে পারছেন, যদি আঁচ করতে পারেন তাহলে আপনারা আমাদের ফেসবুকের অডিও লাইভে লিখতেও পারেন, চাইলে আমাদের ইনবক্সেও লিখতে পারেন, চাইলে CFM-এও লিখতে পারেন, স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার টেক্সট 26969 এই নাম্বারে। ঘটনা শুরু করে আমরা 11:30টার সময় তার বন্ধুরা তাকে সি অফ করেছে এবং তিনি সেখান থেকে থাকবেন ভোর 4টা 4:30 পর্যন্ত, ফজরের ওয়াক্ত পর্যন্ত। তার বন্ধুরা চলে আসার আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে বলছে আমি আসলে খুব রিল্যাক্সেই সেখানে আছি, আমি ফোন আমার সাথে আছে, আমি কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছি, হাঁটাহাঁটি করছি, কারণ আমি তো সাহসী মানুষ, আমার তো আসলে এই সমস্ত বিষয়ে কোনো ভয় ডর নাই, আমি তো ভয়ই পাই না। কিছুক্ষণ পর সে দেখলো যে দূর থেকে একটা মানুষের মতো অবয়ব সে হেঁটে 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 তার দিকেই আসছে। তার প্রথমে মনে হয়েছে যে আসলে এটা হয়তো তাদের বন্ধুদের কেউ একজন তাকে ভয় দেখাতে আসছে, অথবা নদীতে মাছ ধরতে আসছে না জেলেরা রাতের বেলা, এরকম কেউ হয়তো বা সেখানে আসছে। কারণ সে দেখেছে ঘাটে একটা ছোট্ট ডিঙি নৌকার মতো বাঁধা আছে। সে ভেবেছে আসলে এই নৌকাটি হয়তোবা সে মানুষের। তো সে একটু আশ্বস্ত হয়েছে যে আসলে সে এখন একা না, কেউ একজন তার কাছে আসছে। লোকটা আস্তে আস্তে, মানে সে ঘাটের ওখানে বসে আছে, লোকটা তার দিকে একবারের জন্য না তাকিয়ে নৌকার মধ্যে এসে বসল।
তিনি তাকে ডাকলেন, মানে যে বন্ধুটা বেট ধরেছে বা বাজি ধরেছে, ডাকলেন, এই ভাই এরকম করে। তিনি তার দিকে তাকাচ্ছেন না, কর্ণপাত করছেন না, শুনছেনও না কোনোভাবে। নৌকা উঠলেন, নৌকা ওঠার পরে নৌকাটা ঘাট থেকে ছাড়িয়ে নিয়ে সে মাঝ নদীর দিকে গেল আর কি। তিনি ভাবছেন যে দ্যাট ক্যান বি এ ভেরি নর্মাল ইনসিডেন্টস, হতেই পারে। তারপরে সে দেখে যে আরও একজন লোক ওই রাস্তা ধরে আবারও আসছে তার দিকে। এরকম করতে করতে কিন্তু 1-1.5 ঘন্টা পার হচ্ছে। সে ভাবছে আর মাত্র কয়েক ঘন্টা, এরপরে তো সকাল, বাজি দিতে যাব, এটা করব সেটা করব, টাকা নিব, ফুর্তি করব। এরপরে যে লোকটা তার দিকে আসছিল, সে লোকটা তার কাছে এসে, অন্ধকার তো মানে আবছা দেখা যায়, ধরেন রাতের এক ধরনের আলো আছে, অনেকক্ষণ অন্ধকারে থাকলে একটু আলোকিত মনে হয়, ঠিক সেই রকম আর কি। তার পাশে লোকটা এসে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞাসা করলো, ভাই এখানে কি করেন? তো সে বলল, ভাই এখানে বসে আছি, এরকম ঘটনা। তখনও ওই লোকটাকে সে আসলে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর ওই যে লোকটা তার পাশে এসে দাঁড়িয়েছে, লোকটাকে সে দেখার জন্য তার মোবাইলের যে আলো আছে সে আলোটা চালায়। একেবারে যখন আলো জ্বালিয়ে যখন সামনের দিকে ধরেছে, দেখা যায় একটা মানুষ ঠিকই দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু মানুষের মুখটা আসলে মানুষের মতো না, মুখটা আসলে একটা পুরো কঙ্কাল। এবং সে কঙ্কাল এর মানুষটাই তার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে। সে শার্ট করে আলোটা নিচের দিকে নামিয়ে ফেলে, মানে সে আসলে কি করবে কিছু বুঝতে পারছে না। এরকম ঘটনার মুখোমুখি সে হবে সে ভাবেইনি কোনোভাবে। তারপর সেখান থেকে সে আসলে দৌড় দিয়ে পালাতে চেষ্টা করছিল যে আসলে আমি কার মুখোমুখি হয়েছি। সে দৌড় দিয়ে একটু সামনে যায়, সামনে যেয়ে দেখে যে আসলে ওই যে লোকটা প্রথমে নৌকা নিয়ে চলে গেল, ওই নৌকাটা নদীর ঠিক পাড় দিয়ে মানে হাল বইতে বইতে সামনের দিকে আগাচ্ছে। সে ভাবলো আসলে এই মানুষের কাছে আমি যাবো, এর কাছে আমি যাবো, এখন এর কাছে যেয়ে আমি আসলে সাহায্য চাবো, বা আমি কি করবো, কিভাবে আমি রাতটা পার করবো। হাঁপাচ্ছিল সে, হাঁপাতে সে নৌকার পাশে সে যায়, যেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে এবং বলে, ভাই আমাকে একটু হেল্প করেন, আমি একটু ভয় পাইছি, আমি এটা দেখছি। ওই লোকটা তার দিকে মুখ তুলে যখন তাকায়, তখন সে দেখে একই রকম মানুষ, মানে যে মানুষটাকে সে ওখানে রেখে আসলো ওই রকম একটা মানুষ নৌকার উপরে বসে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। মানে পরপর 2টি ঘটনা যখন তার সাথে ঘটে, মানে হি ওয়াজ জাস্ট শকড। আর শুধু শকড না, মানে তার আসলে মাথায় আর কোনো কিছু কাজ করছিল না যে আমি কোথায়, কিভাবে আমি সময়টা পার করব। চিৎকার করতে ইচ্ছা করছিল, কিন্তু সে আসলে কোনোভাবে চিৎকার করতে পারছিল না। মানে মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছে, গলার মধ্যে কেউ হাত দিয়ে তাকে গলা চিপে ধরে রেখেছে, সে আর কোনো কথাই বলতে পারছিল না। বলে, ভাই এরপরে আসলে আমার সেন্সটা চলে যায়, আমি তারপরে আমার আর কিছু মনে নাই। পরের দিন সকালবেলা লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করার পর সে বাসায় যায়। তারপর দিন প্রচণ্ড জ্বর ছিল, তার বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই, কিন্তু মানে সে নাকি আবল তাবল বলছিল, এবং সে যার দিকেই তাকাচ্ছিল তাকেই আসলে তার ওই মানুষটা বলে মনে হচ্ছিল সে এখনো সে ঘোর থেকে বেরোতে পারেনি, সেই জায়গাটাতেই সে এখনো আছে। এবার বলি ব্যাকগ্রাউন্ডটা, মানে কেন আসলে বেট ধরা হয়েছিল এবং কেন ওই জায়গাটাতে আসলে কি ছিল। সাধারণত নদীর পাড়েই এই ধরনের শ্মশান ঘাটগুলো থাকে। তো তাকে বলেছিল তারা, তুই যদি এই পদ্মা নদীর পাড়ের এই শ্মশান ঘাটে এক রাত কাটাতে পারিস, তাহলে আমি বা আমরা সবাই মিলে তোকে এইটা দিব, বা এই গিফটটা তোকে করবো, বা এই বাজি তুই জিতবি।
কিন্তু সে আসলে বাজি ধরে তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করেছিল। এবং সে বলছে যে ভাই বিশ্বাস করেন যে আমি এখন কোনোভাবেই সেই জায়গা থেকে আর বেরোতে পারিনি। আমি এখন সাহসী মানুষ, এখনও সাহসী, আমার সাহস কাজ করে, কিন্তু ওই ঘটনাগুলো আমাকে আসলে এখনও পিছু টান, মানে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি সেখান থেকে। আমি মনের মধ্যে এখনও সে একই অনুভূতিগুলো হয়, ভয় লাগে। যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তারা নিশ্চয়ই নিজেকে কল্পনা করেছেন সে ওই মানুষটার চরিত্রে, ওইখানে ওই রকম একটা অনুভূতি আপনাদের অনেকের মধ্যেই হয়েছে। কারণ আমি যখন বলছিলাম বা আমি যখন শুনছিলাম ঘটনাটি, তখন আমার গা শিউরে উঠছিল। মনে হচ্ছিল আমি ঘুণাক্ষরেও সেই জায়গায় বা সেই অবস্থার মধ্যে যেতে চাই না। কারণ আমাদের চেনা জগতের মাঝখানে একটা অচেনা জগৎ আছে, যেখানে যুক্তি কাজ করে না, বিশ্বাস কাজ করে না। সেখানে অনেক রকম ঘটনা হয়, যে ঘটনাগুলো আসলে আমাদের ব্যাখ্যার বাইরের ঘটনা। কি হতে পারে, কি মনে করেন আপনারা? সেখানে কেন ভয় পেয়েছিল, সেখানে কাকে দেখেছিল? আমরা তো ভূতকে বিশ্বাস করি না, সেটা আমিও করি না, কিন্তু আসলে ভৌতিক ঘটনাগুলো কারা ঘটায়, কেন ঘটে? কারণ জিন তো বিশ্বাস করি আমরা। অন্য ধর্মের মানুষ অন্য অনেকভাবে সেটাকে ব্যাখ্যা করে। মানুষ কেন ভয় পায়, মানুষের মধ্যে কেন এই অনুভূতিগুলো তৈরি হয়, কেন? এই কেনর উত্তর কিন্তু সৃষ্টির প্রথম থেকে এখন পর্যন্ত মানুষ খুঁজছে। রহস্য কিন্তু রহস্যই থেকে যায়। অনেকক্ষণ ধরে আপনাদেরকে দম বন্ধ করা অবস্থার মধ্যে রেখেছিলাম, সেখান থেকে একটু রিলিফ করতে চাই। আমরা একটু ফিরতে চাই। কেন ফিরতে চাই সেইখানে যেখানে আপনারা আমাদের সঙ্গে আছেন, যেখানে আপনারা আছেন। আমাদেরকে যারা CFM একটা স্পেস দিয়ে তাদের নাম লিখে আমাদেরকে SMS করেছেন 26969 সেই নাম্বারে, তাদের কথাগুলো একটু বলতে চাই। দেখি কারা আমাদের সঙ্গে আছেন, কারা আমাদেরকে লিখেছেন, কাদের কি অনুভূতি, কেন আমাদেরকে শুনছেন, কিভাবে আমাদেরকে শুনছেন, আমাদের কাছ থেকে আর কি শুনতে চান সেটি জানতে চাবো তাদের কাছ থেকে। আমাদের একজন অনেকক্ষণ ধরে লিখেছেন শুনছি, কিন্তু কে শুনছেন সেটি আমরা জানতে পারিনি। রেজাউল করিম আছেন, তিনি আমাদেরকে শুনছেন বাড়িতে থেকে, তিনি আমাদেরকে শুনছেন, তার খুব ভয় পাচ্ছে। আমাদের সঙ্গে আছেন চৈতি, তিনি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন রফসান কুমিল্লা থেকে, তিনি আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে ইবনুস সাবিল, তিনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন। সাকিব উত্তরা থেকে আমাদেরকে শুনছেন। আমাদের কাছে আরও অনেকেই শুনছেন। ভাই আপনি আমার নামটা ভুল করেন কেন? প্রতি উইকে ভুল করেন। আমার নাম সুমন না, আমার নাম সানমুন হবে। ওকে, আই এম ভেরি সরি। অনেকগুলো একেবারেই অনেক ধরনের নাম আসে, সেটি আসলে টস করে পড়তে গেলে একটু ভুল হয়, সেজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং যারা আমাদেরকে শুনছেন তাদের কথাগুলো তো একটু বলতেই চাইবো আমরা। আমাদেরকে ফেসবুক লাইভে অনেক মানুষ শুনছেন, অনেক মানুষ আমাদেরকে মনের চোখে দেখছেন, অনেক কমেন্টস করেছেন আমাদের কাছে। মায়াবী ছবি বলেছেন যে তিনি বলেছেন তার নাম মুন্নি। ওকে, মায়াবী ছবির নাম মুন্নি জানলাম আমরা। আর যে রাজীব খান, তিনি আছেন, তিনি আমাদেরকে শুনছেন। নাইম ইসলাম, তিনি শুনছেন। মাঝে মাঝে হয় এমন, আসলেই হয়। আমাদের সঙ্গে সাত্তার আছেন, তিনি বলেছেন শেষ অবধি থাকবো ভাইয়া। ডেফিনেটলি তারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনারা থাকলে আমাদের আসলে রাত জায়গাটি সার্থক হয়। আপনারা থাকলে এই ঘটনাগুলো বলা, এগুলো শোনা বা এগুলো আপনাদের মধ্যে স্থানান্তরিত করা আমাদের জন্য সার্থক হয়। নীরব হোসেন আছেন, তিনি বলেছেন গল্পটা অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে এবি সাত্তার, তিনি বলেছেন আনবিলিভেবল, আসলেই অবিশ্বাস্য, এই ঘটনাগুলো অবিশ্বাস্যই হয়। ইয়াসির আরাফাত, তিনি বলেছেন আমরা 3 বন্ধু একসাথে আমাদেরকে শুনছেন। ইয়াসির আরাফাতের মতো আর কারা বন্ধুদেরকে সাথে নিয়ে আমাদেরকে শুনছেন আমরা একটু জানতে চাই, বা কারা একা শুনছেন আমাদেরকে সেটিও জানতে চাই। কারণ আসলে আপনারা আমাদের সঙ্গে রাত জেগে আছেন, এটি যদি আমরা রেসপন্সে পাই আপনাদের কাছ থেকে, এটি আমাদেরকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে। আরও অনেক ধরনের ঘটনা আপনাদের জন্য সংগ্রহ করে এনে আপনাদের কাছে শোনানোর জন্য এক ধরনের ভালো লাগাও তৈরি হয় আমাদের কাছে। এমনি নাইম ইসলাম, তিনি আছেন যে আমার বাসার কাছে কবরস্থান আছে ভাই, শুনে ভয় লাগছে খুব। আসলে কবরস্থান কিন্তু একটি এটা নিয়ে ভয়ের অভিজ্ঞতা নাই এমন কোনো এলাকা নাই। ধরেন যে মানুষটা আপনার খুবই খুবই প্রিয়, জীবিত অবস্থায় আপনার সে জানেমান, বা তাকে ছাড়া আপনি থাকতেই পারেন না,
কিন্তু সে মানুষটা যখন মারা যায়, তার লাশের পাশে আপনাকে একা বেশিক্ষণ রাখলে আপনার ভয় করবে না? অনেকের কিন্তু করে, বেশিরভাগ মানুষেরই করে। কারণ মৃত্যু জিনিসটা আমাদের কাছে তো আসলে অন্যরকম, যে কারণে এই জায়গা থেকে, এই অনুভূতি থেকে আমরা একটু দূরে থাকতেই চাই সবাই সবসময়। জাফরুল আলম আমাদের সঙ্গে আছেন, তিনি ময়মনসিংহের ভালুকা থেকে আমাদেরকে শুনছেন। তানজিল আবদুল্লাহ তিনি আমাদের কাছে আছেন, তিনি বলেছেন যে আপনার শোটা অনেক ভালো লাগে। হাবিবা আক্তার রিদিমা আছেন, আমার নাম দিঘি। দিঘিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। শামীম রেজা বলেছেন যে আমি এবং আমার আপু শুনছি আপনাদেরকে। আরিফুল ইসলাম তিনি বলেছেন যে শামীম, আমি পাংশা থেকে শুনছি, লেকের পাড়ে বসে। অনেকেই অনেকভাবে অনেক জায়গা থেকে আমাদেরকে শোনেন, এটি কিন্তু ভালো লাগে। কারণ এই ধরনের ঘটনা শোনার জন্য কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে শুনলে কিন্তু আরও অনেক বেশি ফিল আসে, যেটাকে আমরা বলি যে আসলে এনভায়রনমেন্টের সঙ্গে ঘটনা, তার সঙ্গে মিউজিক সব কিছু মিলিয়ে আসলে একটা অনুভূতি তৈরি করে মানুষের মধ্যে। মারুফ হোসেন পলাশ তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে শান্ত মুঘল তিনি আছেন। ইয়াসির আরাফাতের কথা বলেছি আমরা, আরও অনেক বন্ধুর কথা বলবো। আমরা একটু রিফ্রেশ করতে চাই যারা আমাদেরকে শুনছেন, কারণ একবার রিফ্রেশ করলে অনেক মানুষের নাম নতুন করে আসছে। কারণ যারা তাৎক্ষণিকভাবে লিখছেন তাদের নামগুলো উপরের দিকে চলে যাচ্ছে, এবং যারা পরবর্তীকালে যুক্ত হচ্ছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। এর মধ্যে অনেক বন্ধু আমাদের পোস্ট শেয়ার করেছেন, যারা নতুন করে আমাদের পোস্ট শেয়ার করলেন তাদের কথা একটু বলতে চাই। আরিফুল ইসলাম আরিফ তিনি আছেন, দুষ্টু ছেলের মিষ্টি মন তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। এই দুষ্টু ছেলের মিষ্টি মন আসলে তার আসল নামটা কি আমরা জানতে চাই, অনেকেই জানতে চায়। যদি আপনি বলেন আমাদের কাছে তাহলে আমরা খুশি হব। ফয়সাল খান আছেন, তিনি আমাদের সঙ্গে। আরিয়ান খান তিনি বলেছেন, আরিয়ান খান তিনি আমাদের সঙ্গে পোস্ট শেয়ার করেছেন। এমডি ফয়সাল খানও তিনি শেয়ার করেছেন। আরিয়ান খান অনেকগুলো জায়গায় আমাদের পোস্ট শেয়ার করেছেন। আরও অনেক বন্ধু ইতিমধ্যেই যাদের নাম বলেছি তারা তো শেয়ার করেছেনই, এবং আরও অনেকেই শেয়ার করছেন। বিল্লাল হোসাইন সাগর আছেন, আমার নামটা বলবেন প্লিজ। বিল্লালের নামটা বলেছি, বিল্লাল নিশ্চয়ই শুনছেন আমাদেরকে। মুস্তাফা সাফি তিনি আমাদের সঙ্গে আছেন, ভাই আপনি অনেক ভালো মন্দ মিলিয়ে মানুষ। আলামিন মুসলিম তিনি আছেন আমাদের সঙ্গে। আবির হাসনাত তার কথা বলছি, আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে বিল্লাল আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এরকম আরও অনেক বন্ধু, আরও অনেক মানুষ যারা আমাদের সঙ্গে আছেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন, এবং আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর শ্রাবণ। আমার নামটি আমাদের এই পোস্টের উপরে লেখা আছে। যারা আমার সম্পর্কে জানতে চান তারা সেখানে গেলে আমার সম্পর্কে জানতে পারবেন, এবং আপনাদের যদি কোনো ঘটনা পাঠাতে হয় আপনারা চাইলে সেখানেও আমাদেরকে পাঠাতে পারবেন। আর একটা কথা বারবারই বলতে চাই যে আসলে এই লকডাউন বা করোনার কারণে যেটি হবে যে আমাদের এই শোতে সশরীরে গেস্ট হয়ে আসার সুযোগটি এখন থাকছে না। যারা মনে করবেন যে আসলে আপনাদের ঘটনাগুলো এত ইন্টারেস্টিং যে আসলে অনেক মানুষ সেটি জানা উচিত বা শোনা উচিত, তাহলে আপনারা চাইলে আমাদেরকে অডিও মেসেজের মাধ্যমে আপনাদের ঘটনাটি আমাদের কাছে পাঠাতে পারবেন। আমাদের ইনবক্সে, আমার ইনবক্সে সেটি আমরা বাছাই করব। সেখান থেকে উল্লেখযোগ্য ঘটনা বা বেস্ট যেগুলো হবে সেগুলো আমরা পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করব। আর তার পাশাপাশি আমরা তো আছি আপনাদের সামনে, আপনাদের সাথে অনেক রকম রহস্যের জগৎ নিয়ে একটা গল্প শোনাবো আপনাদেরকে। তার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। আপনারা কি প্রস্তুত হয়েছেন? এই মধ্যরাতের শেষ প্রহরে তাবিজ আপনাদের সঙ্গে আর যে সময়টুকু থাকবে সেই সময়টুকু আপনারা অন্যরকম অনুভূতির জগতে, অন্যরকম বিশ্বাসের জগতে। আপনারা কি রেডি? আপনারা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলেন না অনেকক্ষণ ধরে। ধরুন এই ব্ল্যাক ম্যাজিকের দুটি প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে যে সত্যিকার অর্থেই আসলে ব্ল্যাক ম্যাজিক কিছু মানুষ করতে পারে, যদিও সেটি করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। আর একটা পক্ষ আছে যারা এই ব্ল্যাক ম্যাজিকের কথা বলে লোক ঠকায়, মানুষকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলে,
তাদের কাছ থেকে আসলে অনেক সুযোগ সুবিধা নেয়। আমি যে ঘটনাটি আপনাদের কাছে শোনাবো সেটি আসলে একেবারেই সত্য একটি ঘটনা। সত্য ঘটনা বলছি কেন? কারণ এই ঘটনাটা আসলে আমি নিজে চোখে দেখেছি, আমি জানি। এই ঘটনাটা আসলে মানে আমাদের এলাকাতেই ঘটেছিল। এরকম দুটি ঘটনা আছে, একটি শোনাই, যদি সময় থাকে অন্যটিও শোনাবো আপনাদের কাছে। ধরুন গ্রামে গঞ্জে কিন্তু অনেক ধরনের দ্বন্দ্ব থাকে মানুষের মধ্যে, সব জায়গায় দ্বন্দ্ব থাকে। গ্রামের দ্বন্দ্বটা আসলে একটু বলে না ভিলেজ পলিটিক্স, গ্রাম্য রাজনীতি। তো গ্রাম্য রাজনীতির কবলে অনেক মানুষ সর্বশান্ত হয়, অনেক মানুষের ফিজিক্যাল ক্ষতি হয়, আর মেন্টাল ক্ষতি তো হয়ই। আসলে আমাদের গ্রামের পাশের গ্রামে দুটা খুব সম্ভ্রান্ত পরিবার ছিল, এখনও আছে, কিন্তু দুই সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটি হচ্ছে একটা বিশাল জমি নিয়ে। জমিটা ধরুন অনেক দামি, দামি মানে বলছি রাস্তার পাশের একটা জমি, যেটি অনেক ভালো ফলনও হয়, আবার কমার্শিয়াল ইউজ করার জন্য অনেক বেটার একটা জায়গা। তো এটা হচ্ছে দামের চেয়েও বড় ব্যাপার হচ্ছে প্রেস্টিজ ইস্যুতে রূপান্তরিত হয়ে গেছে দুই পরিবারের মধ্যে। দুই পরিবারই চায় যে আসলে এই জমিটা তাদের দখলে রাখার জন্য। এটা নিয়ে অনেক ধরনের গন্ডগোল, মারামারি, মামলা মোকদ্দমা অনেক কিছুই অনেকবার হয়েছে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক এর সাথে কিভাবে যুক্ত হলো? ধরুন মানে এটা আপনাদের ঘটনাটা বলার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড সব কিছু মিলিয়ে বলতে হবে। আগে আসলে বর্তমান বাস্তবতাটার কথা বলি। এই জমিটার যিনি মূল মালিক, লজিক্যালি আসলে যার জায়গাটা, সে লোকটার বয়স 55 বা 56 বছরের মতো আর কি। তো বেশ বড় লোক, তো মানে শারীরিকভাবে সে তখনও অনেক বেশি সুস্থ। পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল চালিয়ে বাজারে যায়, এটা করে সেটা করে, অনেক কিছু। তো হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠতে যেয়ে তার মনে হচ্ছিল তার বাম পায়ের গোড়ালির ওখানে একটা কাটা দাগের মতো। তো সে সেটাকে নর্মালি দেখেছে, হয়তো বা গোসল করতে যেয়ে কোথাও কাটতে পারে, মাঠে গিয়ে কাটতে পারে, নানাভাবে কাটতে পারে। তো সেটাকে সে প্রথমত কয়েকদিন ইগনোর করে, তারপরে দেখেছে একটু একটু করে ব্যথা বাড়তে থাকে, এবং ব্যথা বাড়ার একটা পর্যায়ে গিয়ে আসলে সেখানে একটা ঘায়ের মতো হয়। বেশ কয়েকটা ডাক্তারকে দেখায়, কিন্তু ছোট ঘাটা আর ভালো হচ্ছে না, আস্তে আস্তে ঘাটা একটু বড় হচ্ছে। বড় হতে হতে তার এই পুরো পায়ের গোড়ালির মধ্যে এক ধরনের পচন ধরে। ডাক্তারের কাছে গেছে, কবিরাজের কাছে গেছে, ভালো ভালো সার্জনকে দেখানোর চেষ্টা করেছে, মেডিসিনে ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনোভাবে সেটা ভালো হয় না। একটা পর্যায়ে সে বিছানাগত হয়ে পড়ে, মানে তার এই ঘাটা পায়ের মধ্যে ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। ছড়াতে ছড়াতে একটা সময় যে হয় এমন যে আসলে সেখান থেকে মাংসগুলো বেরিয়ে যাচ্ছে, ভিতরে হাড়ও দেখা যায়। মানে কি বিভৎস না, বিশ্রী একটা ব্যাপার না? তারপরে সে ডাক্তারের কাছে যখন ফাইনালি আবার যায়, তখন বলে যে আসলে কোনোভাবেই আপনার এই ঘা ভালো করা সম্ভব না, আপনার এই পাটা কেটে ফেলতে হবে। যদি পাটা কেটে না ফেলা হয় তাহলে আপনার এই পচনটা পুরো পায়ে ছড়িয়ে পড়বে, তখন আপনার আসলে মানে আরো অনেক জায়গায় পচতে পারে, ইনফেকশন ছড়িয়ে পড়ছে। তার এই পাটা কেটে ফেলা হয়। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে 2-3 মাসের মধ্যে খোঁড়া হয়ে গেল, একটা পা তার নাই। এর কয়েকদিন পরে তার পাটা কিন্তু কেটে ফেলা হয়েছে, অপারেশন করা হয়েছে, ঘা শুকানো সব ঠিকঠাক, তখন আর কোনো সমস্যা নাই। হঠাৎ করে তার ডান পা তো কেটে ফেলা হয়েছে, বাম পায়ে আবারও ঠিক একই জায়গায় একটা কাটা দাগ। তখন সে আসলে ব্যাপারটা মানে খুব শকড হয়। পরিবারের সবাই মিলে তখন আলোচনা শুরু করে যে আসলে একইভাবে 2 জায়গায় 2টা কাটা দাগ, একটা পা কেটে ফেলা হলো,
সে তো লোকটা হাঁটে না, কোথাও যায় না, সারাদিন ঘরেই বসে থাকে, হুইল চেয়ারে বসে থাকে। তার পা এখানে কিভাবে কাটবে? এবং কাটা দাগটা এমন যে আসলে কোনো কিছু ধারালো কোনো কিছুতে সেখানে একটা ছোট্ট করে টান দিয়ে কেটে ফেলা হয়েছে, এরকম একটা ব্যাপার। এবং যথারীতি সেই পায়েও একই ধরনের ভাবে ঘা ছড়িয়ে পড়তে পড়তে পচন ধরে, এবং সেই পায়ের অবস্থাও সেই আগের পায়ের মতোই অবস্থা। অনেকে ভাবছেন যে পায়ের গল্প বলছি, পচার গল্প বলছি। কেন বলছি? মানে ব্ল্যাক ম্যাজিকের কয়েকটা ভার্সন আছে। একটা ভার্সনে মানুষ মানুষকে ভয় দেখায়, আর একটা ভার্সনে মানুষ মানুষকে ক্ষতি করে, প্রচণ্ড ক্ষতি করে, মানুষের জীবন নিয়ে নেয়, মানুষকে পঙ্গু করে, মানুষকে মানে পক্ষাঘাতগ্রস্ত করে, অনেক ধরনের ঘটনা হয়। এটি তারই একটা উদাহরণ। সেটি কিভাবে জানা গেল, সেটি কিভাবে হলো? তারা যখন দেখলো যে দ্বিতীয় পায়ে পচন ধরেছে, তখন তারা আসলে ডাক্তার কবিরাজ না যেয়ে তারা গ্রামের মানুষ তো বলা বলে শুরু করছিল যে গ্রামের শব্দটাকে একটা শব্দ বলা হয়, বান মারে বা ব্ল্যাক ম্যাজিক করে। তখন একজন মানুষ বলে যে আসলে তুমি দেখো এর মধ্যে কোনো একটা কিন্তু আছে, ডেফিনেটলি ওকে আসলে কেউ কালো জাদু করেছে বা বান মেরেছে, না হলে ওর এরকম হওয়ার কথা না। একটা সুস্থ মানুষ, দিব্যি চলাফেরা করা মানুষ, হঠাৎ করে তারা এরকম কেন হবে? আর সে কেন আসলে এরকম একটা বিপদের মধ্যে পড়বে? তারপরে তারা যেটা করে সেটা হচ্ছে একটা খুব বুজুর্গ টাইপের একটা মানুষ, তাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে তাকে পুরো ঘটনা বলে, এবং তিনি বলে ঠিক আছে, আমাকে আপনারা 3 দিন সময় দেন, আমি 3 দিন আপনাদের বাড়িতেই থাকবো, আর উনি যে ঘরটাতে ঘুমায় সে ঘরে আমার ঘুমানোর ব্যবস্থা করেন। আমি একটু দেখতে চাই যে আসলে ঘটনাটা কি হয়েছে, আর এই 3 দিন আপনারা আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, আমি আমার মতো করে শুনবো, জানবো, বুঝবো, তারপরে ব্যাপারটাকে ব্যাখ্যা করব। একটা ছোট প্রশ্ন করে রাখি যে আসলে আপনারা এই যে ব্ল্যাক ম্যাজিক, ভিলেজ পলিটিক্স, বান মারা বা কালো জাদু, এরকম ঘটনা কেউ কখনো শুনেছেন? ডেফিনেটলি শুনেছেন, বা যদি কেউ শুনে থাকেন আপনার এলাকায় এমনটি হয় কিনা বা হয়েছে কিনা আপনারা চাইলে আমাদেরকে ইতিমধ্যে লিখে পাঠাতে পারেন। CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে। আর তার পাশাপাশি আপনারা আমাদের অডিও লাইভে যারা যুক্ত আছেন তারা চাইলে এখন যে কোনো মুহূর্তে আমাদেরকে লিখতে পারেন, এবং এই কথাগুলো যখন বলছি আমি, পাশাপাশি আপনাদের অভিজ্ঞতাগুলো জানতে চাই, শুনেছেন কিনা, হ্যাঁ না, বা কোনো ডিটেইলে কোনো কিছু বলতে চান কিনা আপনারা লিখতে পারেন আমাদেরকে। তো যে ঘটনা বলছিলাম, 3 দিনের জন্য সে হুজুর সে বাড়িতে আসে, এবং তিনি 3 দিন থাকবেন, এবং 3 দিন থাকার পরে তিনি তার ডিসিশনটি বলবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। 3 দিন পর পুরো বাড়ির মানুষজন একেবারে মানে মিটিং করার মতো হুজুর কিছু একটা বলবে বা কোনো একটা ব্যাখ্যা দিবেন, কোনো একটা কিছু করবেন। তিনি সবাইকে তার বৈঠকখানায় ডাকে এবং বলে যে আমি এটার মোটামুটি একটা রহস্য উন্মোচন করতে পেরেছি, আপনাদেরকে বলি, দেখেন ব্যাপারটা মেলে কিনা। তিনি বলেন যে এই যে ঘরটায় লোকটা থাকে বা ইনি থাকেন, সেই ঘরটার ডান পাশের যে পিলারটা আছে, সে পিলারের কোনায় যে আপনারা মাটি খোঁড়া শুরু করেন, দুজন চলে যায়, যাওয়ার পরে সে দেখে যে কিছুক্ষণ খোঁড়া পরে, মানে 1 হাত বা 1.5 হাত খোঁড়ার পরেই তারা 2টা তাবিজ দেখতে পায়। কয়েকটা বের করে নিয়ে আসেন। তাবিজটা আনার পরে বলে তাবিজটা আমাকে দেন। সেটা পানি দিয়ে ধোয়ার পরে তাবিজটা সে ডান পাশ দিয়ে খোলে, মানে মোম যেখানে লাগানো থাকে সেখান দিয়ে খোলার পরে দেখে যে ওখানে কিছু আয়াত লেখা আরবি হরফে, এবং বলে দেখেন এটা দেখবেন এটা উল্টা করে লেখা আছে। যারা আরবি পড়তে পারেন তারা পড়েন, যেটা কিন্তু স্বাভাবিকভাবে লেখা না, উল্টা করে লেখা। কয়েকবার একটা কাজ করেন, এই মানুষটা যে খাটে ঘুমায় দেখেন সেই খাটের সবগুলো উল্টানোর পর তারা আসলে একটা
মানে জাফরান কালি দিয়ে লেখা একটা নীল রঙের একটা লেখা খুঁজে পায় এবং সে লেখার সাথে দুটা চুল দিয়ে ওই লেখাটাকে বেঁধে রাখা, ওটা বের করেন, নামায়। নামানোর পর আরো অনেক ঘটনা ঘটে, সেটা বলছি আপনাদেরকে। আরিফুল ইসলাম আরিফ তিনি আমাদেরকে লিখেছেন, তার কমেন্টে আমরা শুনছি কিনা বা পড়ছি কিনা, নিশ্চয়ই পড়েছি, আপনি শুনছেন আমাদেরকে। ফায়জা আরিফ তিনি আফরি আমাদের সঙ্গে আছেন, তিনি গুলশান থেকে আমাদেরকে শুনছেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আসলে এই ঘটনাগুলো মানে কারো জীবনে ঘটে যাওয়া ঘটনা, তো সেই ঘটনাগুলো এমন একটি অবস্থা যে সে মানুষটি এখনো বেঁচে আছে, সে মানুষটির কি অবস্থা সেটি সবার শেষে বলবো আপনাদের কাছে। তারপর এরকমভাবে রুমের বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরে অনেকগুলো এলিমেন্টস তারা খুঁজে পায়, যেখানে ধরেন একটা ছোট পুতুল আছে, সে পুতুলটার পায়ের নিচে এটা সূঁচ ফোটানো, ডান পায়েও সূঁচ ফোটানো, বাম পায়েও সূঁচ ফোটানো। তারপরে সে ব্যাখ্যা দিতে শুরু করে যে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে, কেন ঘটেছে। তিনি বলেন যে আসলে দেখেন, আপনারা মোটামুটি ঠিকই আন্দাজ করেছেন, কিন্তু আপনাদের আন্দাজ করতে একটু দেরি হয়েছে। যদি প্রথমে যখন আসলে লোকটার পায়ে পছন্দ ধরা শুরু করে, তখন যদি আপনি আমাদেরকে ডাকতেন বা আমার মতো অন্য কাউকে ডাকতেন, তাহলে এটাকে ঠেকানো সম্ভব ছিল। কারণ তীর ছোড়া হয়ে গেছে, আপনি তো ঢাল দিয়ে সেটি ঠেকাবেন, কিন্তু আপনি যখন ঢাল রাখবেন না, তখন তীর তো এসে আপনার বুকে বিঁধবে, কপালে বিঁধবে, মাথায় বিঁধবে, বা শরীরে কোনো একটা জায়গায় এসে লাগবে। এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা বান যে মেরেছে, সে অনেক দিন ধরে পুরো বাড়ির উপরে নজর রেখেছে এবং বাড়ির কোনো একটা সদস্যের সহায়তায় কোনো না কোনোভাবে সে এই জিনিসগুলো এই মানুষের ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রেখেছে। কারণ এইগুলো যদি সব জায়গায় রাখা না হতো, তাহলে কিন্তু এটা কার্যকর হতো না। পারফেক্টলি সে সব জায়গায় সেটা রাখতে পেরেছে এবং রাখার কারণেই সেটি কিন্তু কার্যকর হয়েছে, এবং তার এক পা পচে গেছে, কেটে ফেলতে হয়েছে, এবং পরের যে পা, সে পাটাও কেটে ফেলার উপক্রম হয়েছে। হয়তোবা আমি সেটা চেষ্টা করলে থামাতে পারতাম, কিন্তু এখন আসলে সেটি আর থামানো সম্ভব না। আমি চেষ্টা করছি যে পরবর্তীকালে যেন আপনার ফ্যামিলির আর কোনো কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটি থামানোর জন্য। তারপরে যেটা করেন, উনি আসলে বাড়ি বন্ধ করে এবং আরও কয়েকদিন সে বাড়িতে থাকে এবং একটা বিশেষ ধরনের আমল তাকে শিখিয়ে যায়, যেটা আপনি বলবেন, এটা পড়বেন, এটা করবেন, তাহলে আপনি মোটামুটি এখান থেকে সেফ থাকতে পারবেন। আপনার তো ক্ষতি হয়েছেই, আপনার সন্তান আছে, নাতি নাতনি আছে, তারা আসলে মোটামুটি সেফ থাকবে, নিরাপদ থাকবে। আর বলছিলাম যে সেই মানুষটা এখনও জীবিত আছে এবং সেই মানুষটা এখন একটা এক ধরনের সাইকেল বানিয়েছে তার জন্য, অটোমেটিক। সেটা হচ্ছে ধরনের ইঞ্জিন লাগানো, ওই তার দুইটা পা কাটা, সে ওখানে বসে বাসার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘোরে, আবার মাঝে মধ্যে সেটা যন্ত্রেও চলে। এই ঘটনাটা আমাদের গ্রামে একেবারেই প্রচলিত এবং এর বাইরে আমার ধারণা আরও অনেক ধরনের গ্রামে, অনেক ধরনের জায়গায় এরকম বিষয় আছে। কারণ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে মানুষকে সর্বশান্ত করা যায়। আবার ধরেন অনেক মানুষকে ঠকায়, অনেক মানুষ এই সমস্ত কথা বলে। তবে এই বিষয়গুলো করতে সরাসরি নিষেধ করা আছে, যদি আপনি জানেনও কখনো অ্যাপ্লাই করবেন না। আর মূল যে কথাটি, সেটি হচ্ছে যে বলে না যে বিদ্যার দুইটা অংশ আছে। আপনি ধরেন সেটা সুকাজে লাগাবেন নাকি কুকাজে লাগাবেন, সেটি নির্ভর করে আসলে কোন মানুষের হাতে সেটি পড়েছে। সব ঘটনায় যে ভয়ের হবে তা নয়। কিছু ঘটনা আসলে খুবই নির্মম বাস্তবতার, দুঃখের, কষ্টের। আমি যার কথা বলছিলাম, ধরুন ওই মানুষটার কথা একবার ভাবেন তো, যে মানুষটা আসলে সুস্থ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার কথা ছিল বা বৃদ্ধ বয়সটা কাটানোর কথা ছিল, সে এখন পঙ্গু অবস্থায় হুইল চেয়ারে, অথবা
তার অনেক ধরনের স্বপ্নও ছিল, যেটা সে বাস্তবায়ন করতে পারেনি। যারা কান পেতে শুনছেন আমাদেরকে, মনের চোখে আমাদেরকে দেখছেন, আপনাদের এলাকায় কি এরকম কোনো ঘটনা ঘটে? ব্ল্যাক ম্যাজিক, বান মারা, বা ধরুন কাউকে হিপনোটাইজড করা, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, প্ররোচিত করা, অথবা এমন কোনো জায়গা যে জায়গা পুরো গ্রামবাসীর কাছে এক ধরনের নিষিদ্ধ জায়গা বলে পরিচিত। সবাই বলে যে এখানে এমন কিছু আছে যেটির পাশ দিয়েই যেও না, রাতের বেলা একা সেখানে যেও না, থেকো না সেখানে। একটু ভাবুন। আপনাদের কমেন্টসগুলো পড়বো এখন, তার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। যারা এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তারা একটু জানান দিন তো, তারা কিভাবে আমাদের সঙ্গে আছেন, কি মনে হচ্ছে আপনাদের, তাবিজের কাছ থেকে আপনারা কি শুনতে চান। আর একটা প্রশ্ন সবাই আমাদের কাছে করছেন যে লকডাউনে তাবিজ বন্ধ হবে কি না। লকডাউনে তাবিজ বন্ধ হবে না, তবে যেটা বলছিলাম যে আসলে আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা থাকে, অনেক ঘটনা লিখে পাঠান, সেটি আপনারা চাইলে আপনাদের অডিও ফরম্যাটে বলে আমাদের ফেসবুকে আপনারা ইনবক্স করতে পারেন। আর আমার যে প্রোফাইলটি দেওয়া আছে এই লাইভের সঙ্গে, সেখানে আপনারা আমাদেরকে ফলো করে আমাদের মেসেঞ্জারে আপনারা সেটি পাঠাতে পারেন। সেটি ডেফিনেটলি আমরা শুনবো, শোনার পরে সেখান থেকে ডিসাইড করব যে আসলে আমরা কার্ডটা শোনাবো, কিভাবে শোনাবো। একবার ভাবুন তো, আসলে আপনার বলা ঘটনা সবাই শুনছে, কান পেতে শুনছে, মনের চোখে দেখছে, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটি ভাবতে কেমন লাগছে আপনার? আপনি সেই সৌভাগ্যের অংশীদার হতে পারেন কিন্তু চাইলে আপনার ঘটনা পাঠিয়ে। একটু ঢু মারতে চাই যারা আমাদের CFM একটা স্পেস, একটা তাদের নাম, তাদের লোকেশন লিখে পাঠিয়েছেন 26969 এই নাম্বারে, তাদের কথা একটু বলতে চাই। রাকিব ঢাকা থেকে আমাদেরকে শুনছেন, তানজিদা চাঁদপুর থেকে শুনছেন, রিফাত আজকে তিনি আমাদেরকে প্রথমবার শুনছেন, মাসুদ তিনিও আমাদেরকে শুনছেন, এমডি জুয়েল তিনি শুনছেন, দীপা মিরপুর 10 নম্বর থেকে শুনছেন এবং তিনি বলেছেন যে তার আপন দাদার সাথে এমন হয়েছে। এরকম হয় কিন্তু অনেকের সাথেই ঘটেছে। স্বাধীন হোসাইন তিনি বলেছেন যে জোস গল্প। আসলে এই ঘটনাগুলো অনেক মর্মান্তিক, অনেক ভালো, অনেক রোমহর্ষক, অনেক রহস্যের। এই শেষ সময়ে আপনারা আমাদের কাছে আর কোন ধরনের ঘটনা শুনতে চান? একটি নির্দিষ্ট বিষয়ে একটি বা দুটি ঘটনা বলার সুযোগ আছে আপনাদের সাথে, কারণ আপনাদের নামগুলো পড়তে চাইবো, আপনাদের পাঠানো SMS-গুলোও পড়তে চাইবো, আর লাইভে যারা কমেন্টস করছেন তাদের কথা আমরা একটু বলতে চাই। এমডি নাদিম হাসান তিনি আছেন গাজীপুর থেকে, তিনি আজকে প্রথম শুনছেন আমাদেরকে। আবরারুল জামাল তিনি আছেন, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। রায় দেবনাথ কান পেতে শুনছেন, মনের চোখে দেখছেন। অনুভূতির মেঘ তিনি বলেছেন যে আমি খাদিজা আক্তার সুমি তিনি আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে শামীম রেজা আছেন যে ভাই পাশে আছি এবং থাকবো। কারা কারা আমাদের পাশে আছেন, কারা কারা শুনছেন আমাদেরকে একটু জানান দিন তো আমাদেরকে, তাহলে আমরা একটু রাত জায়গাটা সফল মনে করব। আমাদের সঙ্গে ইথিনা ইসলাম নয়না আমাদের সঙ্গে আছেন, তিনি ফার্স্ট টাইম আমাদেরকে শুনছেন। শাকিল খান তিনি বলেছেন যে তিনিও আছেন। দেখি আর কে কে আছেন, একটু হাত তুলেন বা কমেন্টস করে আমাদের সঙ্গে থাকেন। এমডি জুনায়েদ নারায়ণগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে। JS খান তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আজিজুল হাকিম রাকিব তিনি খুলনার পাইক গাছা থেকে আমাদেরকে প্রথমবার শুনছেন, তিনি আমাদেরকে লিখেছেন। আমাদের সঙ্গে সানিয়া আহমেদ তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। দেখি আর কে কে আছেন। ইয়াসির আরাফাত তিনি আমাদের সঙ্গে আছেন। আলভি আছেন স্বর্ণা, নতুন নাম খুঁজছি কারণ পুরনো মানুষজন অনেক কমেন্টস করছে, নতুন নাম পেয়েছি আমরা একটা। আমাদের সঙ্গে আছেন NM নাইম তিনি শুনছেন আমাদেরকে। আলামিন মিরপুর 6 নম্বর থেকে শুনছেন। ইয়াসির আরাফাত বলেছেন যে আমার সামনে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা এবং লেখাপড়া করছি, তার সঙ্গে তিনি আমাদেরকে শুনছেন। এরকম আরও অনেকের নাম জানতে চাই, দেখি কারা কারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আর এই মধ্যে আমরা পরবর্তী ঘটনার প্রস্তুতি গ্রহণ করছি এবং সেটি আসলে আপনাদের জন্য আমাদের বলা শেষ ঘটনা হবে। তবে একটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা এখন যখন ঘটনা বলা শুরু করি তখন কিন্তু আপনাদের কমেন্টস পড়ি না, সে কারণে একবারে অনেকগুলো কমেন্ট পড়তে চাই, তারপর একটা ছোট্ট ঘটনা বলতে চাই। এবং ছোট্ট ঘটনা মানে ছোট্ট ঘটনা নয়, রহস্যের অনেক অনেক জাল সেখানে বোনা আছে। আর তারপরে আপনাদের কমেন্টসগুলো আবার পড়বো এবং তারপরে আবারও
এক সপ্তাহের জন্য আপনাদের সঙ্গে আমাদের বিরতি হবে। সাভার থেকে শুনছেন, আমাদের সঙ্গে স্বর্ণা আছেন, বিল্লাল হোসেন সাগর তিনি আমাদেরকে শুনছেন, বাপ্পি তিনি আমাদের সঙ্গে শুনছেন, অনুভূতির মেঘ, তার নাম সুমিনা, খাদিজা আক্তার শিমু, সরি ফর মাই মিস্টেক, আমাদের সঙ্গে জাফরুল আলম আছেন, তিনি শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন। নাদিম হাসান তিনি আছেন যে আমার কমেন্ট পড়ছেন না কেন, পড়েছি, নিশ্চয়ই শুনছেন আপনি আমাদেরকে। কামরুল মজুমদার আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর তিনি আমাদেরকে শুনছেন। জিহাদ আল মৃদুল আমাদের সঙ্গে আছেন মুহিব আকাশ, শাকিল খান। গল্প শোনান প্লিজ। গল্প শোনাবো, অনেকের নাম না বললে তারা মন খারাপ করে, সবার তো আসলে মন রক্ষা করা কঠিন, তারপরেও চেষ্টা করছি অনেকের নাম উচ্চারণ করার জন্য যারা আমাদের কমেন্ট করছেন। দেখি আমরা একটা ঘটনা শোনাই আপনাদেরকে, এবং ঘটনা শুনতে শুনতে আপনাদের মনের মধ্যে কী অনুভূতি তৈরি হয়, কি প্রশ্ন জাগে, সেটিও জানতে চাইবো আমরা। আসলে এই ঘটনাটা আসলে শহরের নাগরিক গল্প। আমরা অনেকক্ষণ ধরে গ্রাম, গ্রামান্তর, মেঠোপথ, নদী, নদীর পাড়, এই ধরনের ঘটনাগুলো আপনাদেরকে বলছিলাম। এবার আপনাদেরকে শোনাতে চাইব নাগরিক ঘটনা। এই শহরে আলোকিত নিয়ন আলোর শহর, সব ঘরে আলো জ্বলে, কোথাও কোনো ভয় নেই, রহস্য নেই, অন্ধকার নেই, কোনো কিছু নাই। কিন্তু আমি জানি, গুগল জানে, পত্রপত্রিকা জানে, টেলিভিশন জানে, ইউটিউব জানে, ঢাকা শহরে এমন অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো সম্পর্কে মানুষের মধ্যে এখনো নানা ধরনের প্রশ্ন আছে। এমন অনেক বাড়ি আছে যে বাড়িটা অনেক দিন ধরে ভাড়া হয় না। এমন অনেক ঘর আছে যে ঘরের মধ্যে মানুষজন এমন এমন অনুভূতির মুখোমুখি হয় যে অনুভূতিগুলো অন্য কোনো ঘরে গেলে সেটি হয় না। আর একটা বিষয় হয় কি জানেন, যে সবার সাথে ব্যাপারগুলো তো ঘটে না। ধরুন বিশ্বাস করি আর না করি, স্পেসিফিক কিছু কিছু মানুষের সাথে ঘটনাগুলো ঘটে। আমরা বলি যে তোমার রাশিতে সমস্যা, আমরা বলি যে তোমার আসলে এই দোষ আছে, আমরা বলি তোমার উপরে কোনো কিছুর আসর আছে, ভর করেছে অনেক কিছু তোমার উপরে, এভাবে তো ব্যাখ্যা করার চেষ্টা করি। তো বলি একটা ঘটনা, আমি জায়গার নামটা বলবো না, পরে হয়তো বা কোনোদিন বলবো আপনাদেরকে। একটা 6তলা বাড়ি, আর 6তলা বাড়ির 5 তলায় একটা পরিবার নতুন ভাড়া নিয়েছে। 6 তলায় লোকজন থাকে, 4 তলায় থাকে, 3 তলায় থাকে, 2 তলায় থাকে, মানে সব জায়গায় থাকে আর কি। তো ওই ঘরটা যখন, বাড়িটা যখন তারা ভাড়া নিয়েছে, ভাড়া নেওয়ার পরে বাসায় তারা উঠেছে, নতুন ফ্ল্যাট, মানে আগে ওই বাসায় কেউ আর ছিল না, মানে নতুন একটা ফ্ল্যাট বাড়ি বানানো হয়েছে, সে বাড়িতে সবাই থাকা শুরু করেছে। 5 তলা খালি ছিল, তিনি সেখানে গেছেন এবং তিনি সেখানে থাকতে শুরু করেছেন। হাসিবুল খান, আপনার নামটা বললাম, আপনি শুনছেন আমাদেরকে, অনেকের নামই বলবো আমরা, ঘটনাটা বলি আগে, তারপরে অনেকের নাম বলবো আমরা। তো ওই বাসায় তারা ফ্ল্যাটে উঠেছে, ছোট ফ্যামিলি মানে 2টা ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী, এই 4 জনের 3 রুমের একটা ফ্ল্যাট, এক পাশে বারান্দা, মাঝখানে ড্রয়িং রুম, তার পাশে একটা স্টোর রুম, ছোট একটা রুম, ওই পাশে একটা বেডরুম, তার পাশে একটা কিচেন, একটা বারান্দা। আমি কেন বলছি ঘটনাগুলো, তাহলে আপনাদের ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, কারণ মনের চোখে না দেখলে আসলে তাবিজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন না। আর পারবেন না এই কারণেই যে আসলে আমরা কিন্তু শুধু কান পেতে শোনার জন্য আপনাদের সঙ্গে নাই, আমরা আছি, আপনারা মনের চোখে দেখবেন, অনুভব করবেন, সে জায়গায় প্রতিস্থাপন করবেন। 4 জনের পরিবার, আর ছেলে মেয়ে 2টা হচ্ছে, একজনের বয়স 8 বছর, একজনের বয়স হচ্ছে 11 বছর। তো 2 ভাই এক রুমে ঘুমায়, কারণ তারা যথেষ্ট বড় হয়েছে, বাবা মা এক রুমে থাকে, মাঝখানে একটা ওয়াকওয়ের মতো আছে, আর একটা মাঝখানে একটা ছোট গেস্ট রুমের মতো আছে, পরে ড্রয়িং রুম, তারপরে একটা রুম। যে রুমে অ্যাটাচ বাথরুম আছে সেই রুমে আসলে ছেলে 2টা থাকে, আর বাবা মা থাকে অন্য একটা রুমের দিকে। ঘটনাটা ঘটে আসলে সেই ভদ্র মহিলার সঙ্গে, যিনি আসলে মা। তো মা যেটা করে, মারা কিন্তু আসলে ছেলেরা ঘুমিয়েছে কিনা, রাত জেগে কিছু করছে কিনা, এটি দেখার জন্যও আসে,
আবার অনেক সময় ঘুমিয়ে যাওয়ার আগে একবার বাচ্চাদেরকে দেখে যায়, আবার রাতের বেলা যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তখন একবার উঠে একবার দেখে আসে। কারণ মায়ের মন তো আসলে অনেক বেশি সেন্সিটিভ, যে কারণে সন্তান ঠিক কখন কি করছে না করছে সেটা তারা ভাবতে চায়, জানতে চায়, দেখতেও চায়। তো একদিন রাতে 1:30-2টার দিকে আসলে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়েছে। তিনি রুম থেকে উঠেছেন, ওঠার পরে ওয়াশরুম টাশরুম শেষ করেছেন। শেষ করার পরে তার মনে হচ্ছে একটু পানি খাবো। পানি খাওয়ার জন্য মাঝখানে রুমে এসেছেন, যেখানে ডাইনিং স্পেস। আসার পরে পানি খাওয়ার পরে মনে হচ্ছে এখন বাচ্চাদের রুমে যাবো আমি। তো সে আসলে পা টিপে টিপে যাচ্ছিল, কারণ বাচ্চারা যেন ঘুমিয়ে না যায়, মানে ঘুম থেকে উঠে না যায়, এরকম একটা সেন্স তার ভিতরে কাজ করছিল। আস্তে আস্তে সেখানে যায় এবং যাওয়ার পরে রুমের দরজাটা একটু করে খুলে রুমের মধ্যে ঢুকে, মানে বিদ্যুৎ শক করলে মানুষ যেহেতু মানুষ ছিটকে যায় না, ঠিক এইরকমভাবে তিনি ছিটকে যাওয়ার মতো একটা ঘটনা। তিনি দেখে তার 2টা বাচ্চা বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, আর একটা বাচ্চা মানে ওই বাচ্চার বয়স ধরেন 8 বছর থেকে 9 বছর। ওই বাচ্চাটা টেবিলের মধ্যে বসে পড়ছে, আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। তা তো 2টা বাচ্চা, 2টা ঘুমিয়ে আছে, আর রুমে তৃতীয় একজন ব্যক্তি, একটা বাচ্চা ছেলে, ও পড়ার টেবিলে বসে আছে। এবং যখন তিনি রুমের মধ্যে ঢুকেছেন তখন ওই টেবিল থেকে ওই বাচ্চাটা ওই মহিলার দিকে তাকিয়েছে। তাকে সে চেনে না, ওই মহিলা তাকে চেনে না। এই রাত 1:30-2টার সময় কিভাবে সম্ভব? বললাম শক করার মতো। দ্রুত সেখান থেকে সে বেরিয়ে তার রুম পর্যন্ত আসছে, স্বামীকে ঝাঁকিয়ে তুলেছে, ওঠো ওঠো, দেখি কি অবস্থা। তারা সব লাইট টাইট জ্বালিয়ে দৌড় দিয়ে সে রুমের মধ্যে আসছে, কাউকে দেখে না। ওই 2টা বাচ্চা ঘুমিয়ে আছে, তাদের মা বাবার এই মোটামুটি চিৎকার শুনে তারাও ঘুম থেকে উঠে পড়েছে। কি হয়েছে, কি অবস্থা? তো বাচ্চারা ভয় পাবে, তো এটা ভেবে তারা সেটাকে তাকে বলেনি। তারপরে তার স্বামীর সঙ্গে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করে। নির্ঘুম রাত তো, আর তো ঘুম আসে না কোনোভাবেই ঘুম আসে না। মানে কি দেখলেন তিনি? আবার তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি ভুলও দেখতে পারি, বা আমি আসলে হুট করে দেখেছি, এটা ভুলও হতে পারে, ইট কুড বি রং। এবং তিনি মনে মনে প্রত্যাশা করছেন যে আমি যেন ভুল হই। তার 2টা কলিজার টুকরা যে রুমের মধ্যে ঘুমায়, সেখানে সে এমন একটা অচেনা ছেলেকে দেখলো। এর কয়েকদিন পর, 1-1.5 সপ্তাহ পরে, তখন আর কোনো ইনসিডেন্ট নাই, কোনো কিছু নাই। বাবা মা রাতের বেলা একসঙ্গে এসে দেখার চেষ্টা করে যে কেউ আছে কিনা, কোনো কিছু আছে কিনা। কাউকে দেখে না। একদিন 1.5 সপ্তাহ পরে হঠাৎ করে ওই রুম থেকে, মানে যে রুমে আসলে তার 2টা বাচ্চা ঘুমায়, সেখান থেকে একটা চিৎকারের শব্দ। এবং চিৎকার মানে মৃত্যু চিৎকারের মতো আর কি, মানে ভয়াবহ চিৎকার। বাবা মা ঘুম থেকে উঠে যায়, দৌড় দিয়ে সেখানে যায় এবং যাওয়ার পরে দেখে যে তার যে ছোট ছেলেটা, যার বয়স 8-9 বছর, সে চিৎকার করছে এবং তার চিৎকারে তার বড় ভাই উঠে গেছে। বলছে, বাবা কি 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 সমস্যা, কি হয়েছে, কি দেখছো? কয়, মা আমি আর ভাই ঘুমাচ্ছিলাম, আমার হঠাৎ করে ঘুমটা ভেঙেছে। ঘুম ভেঙে আমি যখন সামনের দিকে তাকাচ্ছি, 0 বাল্ব জ্বালানো আছে, ডিম লাইটের মতো। এগুলোর মধ্যে দিয়ে একটা ছেলে হাঁটছে, মা আমাদের বয়স 8-9 বছর হবে, হাঁটছে, আমার দিকে তাকাচ্ছে। আমি এটা দেখে প্রথমে ভাবছি ভাইয়া উঠছে মনে হয়। দেখলাম না, মা ভাই আমার সঙ্গে ঘুমাচ্ছে। আমি তখন আর চিৎকার করলাম। এরপরে তারা ডিসাইড করে যে আসলে এই বাসায় আসলেই কি ঘটনা আছে, মানে আসলে কি, মানে এটা কেন ঘটছে।
তারা এটা মানে ডিসাইড করতে চায় বা জানতে চায় কেন। পরের দিন বাড়ির মালিককে তারা ঢাকায় বা বাড়ির মালিকের বাসায় দিন যান। বাড়ির মালিক দোতলায় থাকতেন। বাড়ির মালিকের কাছে যখন তিনি যে ঘটনাটা বলেন, তখন তারা প্রথমে আসলে ব্যাপারটা স্বীকার করতে চায় নাই। তারপরে যখন আরেকটু চাপাচাপি করে বলেন যে আমি থাকবো না, আমি সবাইকে বলে দেবো, আমি ফেসবুকে লিখে দেবো, এটা সেটা অনেক কিছু, তখন বলে যে আপনারা যে বাচ্চা ছেলেটাকে দেখছেন দেখতে কেমন? তো একবার দুবার দেখার যে একটা গ্ল্যান্স আছে, অ্যাট এ গ্ল্যান্স দেখার মতো আর কি, মানে তারা কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে শুধু দেখেছে, মানে ভীতিকর কোনো কিছু দেখে নাই। বলে একটু বাচ্চা ছেলে, 8-9 বছর বয়স, একটু মায়াবী চোখ, শ্যামলা রঙের। তখন তারা বলে যে দাঁড়ান, একটু ওয়েট করেন, বসেন। সে একটা অ্যালবাম নিয়ে আসে, পারিবারিক অ্যালবাম। বললাম যে এই ছবিগুলোর মধ্যে দেখেন তো এই ছেলেটাকে মানে খুঁজে পান কিনা। কয়েকটা পাতা উল্টানোর পরেই তারা একটা সিঙ্গেল ছবি পায়। ওই একবার দুইবার দেখার যে অ্যাট এ গ্লান্স, হুবহু ওই একই রকম দেখতে একটা ছেলে ওই ছবির মধ্যে। বলে যে ভাই, এটা আমার সন্তান। এই বাড়ি যখন আমরা বানাচ্ছিলাম তখন আমার বাড়ি দেখতে এসেছিলাম, সবাই ওঠার আগে আমার বাচ্চারা ছাদ থেকে পড়ে মারা যায়। আর শুধুমাত্র আপনারাই যে তাকে দেখেন মাঝে মধ্যে তা না, এই বাসার আরো কয়েকটা রুম আছে, আরো কয়েকটা ফ্যামিলি থাকে, তারাও এরকম ঘটনার মুখোমুখি হয়েছে। আপনারা ভয় পাবেন না, সে আপনাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু এটা কি আসলে কারো কি মানে এটা কি আসলে যুক্তির কথা যে ক্ষতি করবে না জন্য আমি এই বাসায় থাকবো? তারপরে তারা সেই বাসা থেকে চলে যায়। তারপরে সেখানে কি হয়েছে কি হয়নি সেটা আসলে আমাদের আর জানা সম্ভব হয়নি। এরকম অনেক রকমের রহস্যের বাড়ি ঢাকা শহরে আছে। অনেক কিছু আমাদের জানা, অনেক কিছু অজানা, কিন্তু এই জানা অজানার মাঝখানে যে রহস্যের জগৎ, সেটি তাবিজ, সেটি নিয়ে আমরা এবং সেটি নিয়ে আমাদের পুরো 1 সপ্তাহ ধরে প্রস্তুতি থাকে, এবং যে প্রস্তুতির জন্য আমরা অপেক্ষা করি। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই একেবারে লাস্ট মোমেন্টে, যারা অনেকেই আমাদের সঙ্গে জানতে চেয়েছেন যে তারা আসলে কীভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন, কিভাবে ঘটনা পাঠাবেন। খুব সিম্পল, আপনারা চাইলে আপনাদের ফোনে অডিওতে আপনাদের ঘটনাগুলো রেকর্ড করবেন, এবং রেকর্ড করার পরে আপনারা আমাদেরকে ইনবক্সে পাঠাবেন, ক্যাপিটাল FM ইনবক্সে। চাইলে আপনারা আমার ইনবক্সেও পাঠাতে পারেন, সেটি আমরা দেখব, শুনব, বুঝব, এবং তারপরে সেখান থেকে কোনো একটা কিছু বাছাই করে নিয়ে আমরা আপনাদের কাছে শোনাবো এবং অনেকের কাছে সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি ভাবুন, আপনি কথা বলছেন, হাজার হাজার লাখ লাখ শ্রোতা, মনের চোখে দেখা দর্শক শুনছে আপনার থেকে। এই সুযোগটি আপনারা গ্রহণ করতেই পারেন। আমি জানি অনেকেই সেই সুযোগটি গ্রহণ করবেন। আর একেবারে শেষ মুহূর্তে আছি, কয়েকটি নাম একটু পড়তে চাই যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। এমডি মুন্না বরিশাল থেকে আছেন, আসিফ হাসান তিনি আছেন, রবিন হোসাইন তিনি আছেন, শাকিল খান বলেছেন যে ভাই আমার একটা গল্প আছে। ডেফিনেটলি আপনার গল্প থাকবে এবং সেটি আপনি আমাদের কাছে লিখেও পাঠাতে পারেন, আর অডিওতে রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন ভয়েস রেকর্ডের মধ্য দিয়ে। আমরা সেটি শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে, এবং যে ঘটনাগুলো পরবর্তী সপ্তাহে মানুষ শুনবে। এমডি সাফিন আমাদের সঙ্গে আছেন, শামীম রেজা আছেন, তিনি আমাদেরকে বলেছেন যে ভালো থাকবেন ভাই, দেখা হবে। তানজিল আমাদের সঙ্গে আছেন, সাবির রহমান তিনি আছেন। দেখি শেষ মুহূর্তে, শেষ আর 3 মিনিটে কে আমাদের সঙ্গে আছেন। এখন আর কোনো ভয় নাই, এখন আর কোনো রহস্য নাই, এখন শুধু আপনাদের সঙ্গে আমাদের থাকা, এবং এই একটা সপ্তাহের যে বিরহ হবে তার মধ্যে কারা কারা আছেন দেখি শেষ মুহূর্তে কে আমাদের কাছে লিখবেন। উদয় ইসলাম আমাদের সঙ্গে আছেন নাদিম হাসান। কিভাবে বলবো, এই যে বলেছি অডিও রেকর্ড করে পাঠাবেন ইনবক্সে, এই পেজের অথবা আমার পেজের আশিকুর শ্রাবণ, দেখবেন এই পোস্টের ওপরে লেখা আছে, ফলো করে বা আপনি যেভাবে আপনি ইচ্ছা সেটা আপনি আমাদেরকে পাঠাতে পারেন। বিল্লাল হোসাইন সাগর, গুড কাহিনী, থ্যাংক ইউ ভেরি মাচ। আরজে অর্ক,
ভালো লাগছে ভাই, আপনাকে থ্যাংক ইউ। মামুন খান আছেন যে আমি আছি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তানজিল আবদুল্লাহ আছেন, তিনিও আমাদের সঙ্গে। MTM তুহিন মোল্লা আমাদের সঙ্গে আছেন। MD শাফিন আমাদের সঙ্গে আছেন। অপসরা আমাদের সঙ্গে। মুগ্ধ আহমেদ তিনিও আমাদের সঙ্গে আছেন। দেখি আর কে আছে, কে ঘুমিয়ে পড়েনি, কে আছে রহস্যের জগতে, কে আছে কৃষ্ণ বালকের সঙ্গে, কে আছে আমাদের সঙ্গে, কে আছে। সামির খান আছেন আমাদের সাথে, আরিফ হোসাইন আছেন। একজন বলেছেন ঘটনার ইনবক্সে লিখে পাঠিয়েছেন, ডেফিনেটলি সেটা আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। অনুভূতির মেঘ যে ভাইয়া প্রথম থেকে তিনি আমাদের সঙ্গে আছেন, অনেকে প্রথম থেকে আছেন, অনেকে মাঝখানে যুক্ত হয়েছেন, অনেকে পরবর্তীকালে এটা যখন আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, কারণ এই ভিডিওটি এই পেজে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, আপনারা চাইলে সেখান থেকে আবারও শুনতে পারবেন, চাইলে সেটি শোনার সুযোগ সেখানে আছে। আজকে বিদায় ঘন্টা বেজে যাওয়ার একেবারেই শেষ মুহূর্ত, 1 মিনিট আপনাদের সঙ্গে আমরা আছি। আমাদের এই চেনা জগতের মাঝখানে অনেক অচেনা জগৎ আছে, অনেক 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 রহস্য সেখানে লুকিয়ে আছে। সে রহস্যের সন্ধানই আমরা, আর যারা আমাদেরকে কান পেতে শোনেন, রাত জেগে আমাদের জন্য প্রতীক্ষা করেন, তারাও একই রকমভাবে। যদি একই পথে থাকি তাহলে আপনাদের সঙ্গে আবারও 7 দিন পরে একই কণ্ঠস্বরে দেখা হবে। আর এরই মধ্যে যারা আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে চান তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা লকডাউনেও আপনাদের সঙ্গে থাকবো ডেফিনেটলি, এবং সেই ঘটনাগুলো আগামী সপ্তাহে আপনাদের কাছে আমরা শোনাবো। একেবারে শেষ মুহূর্তে শেষ করতে চাই, ভালো থাকবেন, একই পথে থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ করোনা কিন্তু আক্রান্ত যে হয় সেই জানে তার দুঃখ বেদনা কতটুকু। আজকের মতো শেষ করছি। শুভরাত সবাইকে। Capital FM, time check. It's 1 a.m. বাজছে সারাক্ষণ যখনই রেডিও হচ্ছে অন, ভরপুর আপডেটে সব টেনশন গন, নন-স্টপ ফান আর আনলিমিটেড গান। চিল হবে এখানে যখন সবাই on the run। Capital FM 94.8, Asian #1 music station. This is Capital FM. করোনা ভাইরাস সচেতনতা। আপনারা খামাখা একদম অতি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না। অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া যদি অত্যাবশ্যক হয়ে থাকে সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন। আমরা অযাচিত ঘর থেকে যেন না বের হই, জনসমাগম এড়িয়ে চলি। হোম কোয়ারেন্টাইন হচ্ছে যে আপনি নিজের বাড়িতে থাকবেন। কোয়ারেন্টাইনের কোনো ভীতি না, আপনারা এটিকে সহজভাবে নিয়ে আপনি 14 দিন আপনি বাড়িতে অবস্থান করুন। আপনার আমার সচেতনতাই পারে আমাদের এই দেশকে সত্যিকার অর্থে শঙ্কামুক্ত করতে। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। Capital FM, the beat goes on. বাবা, এই লকডাউনে একদম ঘরে বন্দি, কি করব? ওরে বোকা, ক্যাপিটাল FM 94.8 শুনবি। আচ্ছা বাবা। যাচ্ছিস কোথায়? মাস্কটা পরে নে, মনে রাখিস মাস্ক ইজ মাস্ট।